আচ্ছা, এরপর নেক্সট দুটো ক্লাসে আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। একটা ক্লাসে আমরা কেমিক্যালের নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, আর একটা ক্লাসে আমরা তোর আয়নিকের নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। হয়তো একটু নয়েজ আসতে পারে বাইরের, তো ওটা তো কিছু করার নেই। বেশ, যাই হোক, তাহলে এই চ্যাপ্টার নিউমেরিক্যাল করতে গেলে ডেল জি নিউমেরিক্যাল আসতে পারে। লাসাদিলিয়ার প্রিন্সিপাল থেকে তো নিউমেরিক্যাল আসবে না, ওখান থেকে তো থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। আর তোর নিউমেরিক্যাল আসতে পারে ওই কেপিকেসির সম্পর্কগুলো দিয়েই যত নিউমেরিক্যাল আসবে। তার মধ্যে একটা পার্টিকুলার টাইপ আছে যে টাইপটা তোর খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে তোর বেসিক্যালি এরকম টাইপের প্রসেসটা তোকে করতে হবে। ঠিক আছে, এরপরে যে নিউমেরিক্যালগুলো আছে আমরা নিউমেরিক্যালগুলো তো দেখবো। এখানে যতগুলো প্রসেস এখানে বলা রয়েছে প্রত্যেকটা কি বলতে চাইছে আমি সেটা আলোচনা করছি। এগুলোকে কিছু না কিছুভাবে ইউজ করতে হবে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলগুলো রয়েছে, মানে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট, তাদের মোলার কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেশার বার করতে গেলে। আচ্ছা, এখানে কি বলেছে যে ধরে নিলাম PCl5 ইনিশিয়ালি তুই 1 মোল নিয়েছিস, যখন রিয়াকশন শুরু হয়নি তখন PCl3 এবং Cl2 তৈরি হয়নি। এবার এটা তো একটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে সমস্ত PCl5 শেষ হয়ে যাবে না। PCl5 যতটা দিয়েছিলি মানে 1 মোল, তার মধ্যে থেকে কিছু অ্যামাউন্ট PCl5 ব্রেকডাউন করবে, তারপরে PCl3 এবং Cl2 জেনারেট করবে। ঠিক আছে, এবার আমরা জানি না 1 মোলের মধ্যে কতটা ডিসোসিয়েট করবে, ওটা পরীক্ষার কোশ্চেনে বলে দেবে 50%, বা অন্যরকম কিছুভাবে বলে দেবে, সেখান থেকে হয়তো এক্সট্রা বার করতে দেবে, কতটা ডিসোসিয়েট করবে সেটা বলে দেবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম PCl5 এর 1 মোলের মধ্যে x মোল ডিসোসিয়েট করে গেছে। তাহলে ইকুইলিব্রিয়াম যখন রিচ করবে 1 মোলের মধ্যে যদি x মোল ডিসোসিয়েট করে যায়, তাহলে কত মোল পড়ে থাকবে? তাহলে তোর কাছে পড়ে থাকবে 1 - x মোল। আশা করি বুঝতে পেরেছিস। এবার প্রোডাক্টে কতটা তৈরি হবে সেখানটার জন্য আমাদের দেখতে হবে ব্যালেন্স ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি PCl5 এর 1 মোল ভাঙলে PCl3ও 1 মোল তৈরি হয়, Cl2ও 1 মোল তৈরি হয়। তাহলে একটা PCl5 ভাঙলে একটা Cl3 একটা Cl2, তাহলে 1 মোল ভাঙলে একটা, কিন্তু টোটাল 1 মোল কি ভেঙেছে? টোটাল 1 মোল ভাঙেনি, তার মধ্যে x মোল ভেঙেছে, 1 মোলের মধ্যে x মোল ভেঙেছে। তাহলে 1 মোলের মধ্যে যদি x মোল ভাঙে, তাহলে এখান থেকে x মোল এবং x মোল অ্যামাউন্টেরই তৈরি হবে। তাহলে এভাবে আমাদের লিখতে হবে বিষয়টা। আচ্ছা, ধরে নিলাম এই টোটাল যে ইকুইলিব্রিয়ামটা PCl5 Cl2 টোটালটা একটা V ভলিউমের মধ্যে রয়েছে। যে PCl5 এর যে ইকুইলিব্রিয়ামটা, এই যে PCl3 + Cl2, এই যে ইকুইলিব্রিয়ামটা ধরলাম এটা যে ভেসেলের মধ্যে রয়েছে সেটার ভলিউম হচ্ছে V লিটার। তাহলে যদি আমরা জানি মোলার কনসেন্ট্রেশন মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউড ডিভাইডেড বাই ভলিউম। তাহলে PCl5 কত মোল পড়ে রয়েছে ইকুইলিব্রিয়ামে? 1 - x মোল। ভলিউম কত ভলিউমের মধ্যে? V ভলিউমের মধ্যে। পরীক্ষার কোশ্চেনে ভলিউমটা তোর বলা থাকবে, সেই ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ PCl5 পাবো। এদের জন্য x/v করে দেবো। তাহলে তুই PCl3 এবং Cl2 এর কি মোলার কনসেন্ট্রেশনটা পেয়ে যাবি। বেশ, এবার আমাদের বার করতে হবে কি? এবার আমাদের বার করতে হবে মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন বার করব কেন? কারণ মোল ফ্র্যাকশন বার করব তার রিজনটা হচ্ছে এটা তো নয় মোলার কনসেন্ট্রেশনটা বার করলাম, মোলার কনসেন্ট্রেশন থেকে না হয় তুই ইন্ডিভিজুয়াল মোলার কনসেন্ট্রেশন পেয়ে গেলি, ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী কেসিটা লিখলি। ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী কেসি কি হবে? Cl2 আর PCl3 এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই PCl5 এর কনসেন্ট্রেশন। সবারই আগে 1 আছে, তাই পাওয়ারে 1। এবার যেরকম মোলার কনসেন্ট্রেশন পেয়েছি সেখানে সেরকম বসিয়ে দিয়ে নিউমেরিক্যালটা ক্যালকুলেট করে নিলেই হবে। এবার যদি তোকে বলে যে কেপি বার করতে, কেপি মানে পার্শিয়াল প্রেসার অফ Cl3, পার্শিয়াল প্রেসার অফ Cl2 আর পার্শিয়াল প্রেসার অফ PCl5 বসবে। এবার পার্শিয়াল প্রেসারটাকে তুই বসাবে কি করে? তুই তো স্টার্ট করেছিলি মোল দিয়ে স্টার্ট করার পর তুই পার্শিয়াল প্রেসারে পৌঁছাবে কি করে? আমি যখন পার্শিয়াল প্রেসার এই বিষয়টা নিয়ে বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম কি, পার্শিয়াল প্রেসার বুঝিয়েছিলাম বলতে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রথম ক্লাসেই আছে যতদূর মনে পড়ছে, ওখানে কেপি-কেসি রিলেশনশিপটা যখন বুঝিয়েছিলাম তখন সেখানে বলা হয়েছিল যে পার্শিয়াল প্রেসার স্মল পি আমি যদি লিখি কোনো একটা সাবস্টেন্সের পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে সেই সাবস্টেন্সের মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, এটা ক্যাপিটাল পি, ঠিক আছে, এটা স্মল পি। ঠিক, মোল ফ্র্যাকশন কি করে বার করব? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে কারোর ইন্ডিভিজুয়াল মোল ধর Na বাই টোটাল মোল, Na + Nb। ধর Na আর Nb এর মিক্সচার রয়েছে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ A কি হবে? মোল ফ্র্যাকশন অফ A ইনটু টোটাল প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশন অফ A কি করে বার করব? মোলস অফ A ডিভাইডেড বাই টোটাল মোল, এইভাবে করব। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা প্রথমে বার করে নিই টোটাল মোল, কি করে? 1 - x + x + x, এটা করে দিলেই আমাদের কি হবে?
টোটাল মোল পেয়ে যাবো ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়ামে টোটাল মোল পেলাম 1 + x। তাহলে মোল ফ্র্যাকশন অফ PCl5 কি হবে? মোল ফ্র্যাকশন অফ PCl5 হবে মোলস অফ PCl5 1 - x ডিভাইডেড বাই টোটাল মোল 1 + x ইনটু যদি ক্যাপিটাল P করে দিই তাহলেই মোল ফ্র্যাকশন অফ PCl5 বেরিয়ে আসবে। সেম ওয়েতে PCl3 এর জন্য কি করব? PCl3 করব মোলস অফ PCl3 ইন ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই টোটাল মোল, তাহলে মোল ফ্র্যাকশন অফ PCl3 ইনটু টোটাল প্রেশার, এরও সেম ক্যালকুলেট হবে। এবার এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব? KP পেয়ে যাব, কারণ আমরা ইন্ডিভিজুয়াল মলিকিউলের পার্শিয়াল প্রেশার বার করে ফেলেছি। এই যে এখানে যে জিনিসটা শিখলাম এটাই একটা, এই চ্যাপ্টারে যদি তোকে কোনো কঠিন কোশ্চেন দেয় কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, সেখানে এইগুলোই ইউজ করতে হবে। ইনিশিয়াল মোল দিয়ে বলে দেবে, সেখান থেকে তোকে ইকুইলিব্রিয়ামে কত মোল পড়ে থাকছে দেখতে হবে, টোটাল মোল বার করতে হবে, মোল ফ্র্যাকশন বার করতে হবে, মোল ফ্র্যাকশন বার করার পর পার্শিয়াল প্রেশার আসবে, দিয়ে সেটাকে কেপিতে বসাতে হবে। এই স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করতে হবে। সেজন্য যদি এই চ্যাপ্টার থেকে যদি কঠিন কিছু দেয় এরকমই দেবে। বাকি যা নিউমেরিক্যাল তোকে তো স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কেপিকেসি নিউমেরিক্যাল আসবে। এবার আমি যদি প্রথম কোশ্চেনটার দিকে চলে যাই, আশা করি কোশ্চেনটা দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি দেখতে ব্লার লাগে তাহলে একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিস, কারণ এখানে ভিডিও 1080pতেই রেকর্ড হচ্ছে, সো একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিস। জানছি একটু নেট বেশি খাবে, যদি না বোঝা যায় কোশ্চেন পেপারটা। বেশ, আমি আরেকটু কোশ্চেন পেপারটাকে একটু বড় করি, কারণ এখানে আমার লেখার মতো অনেক জায়গা আছে। কোশ্চেন পেপারটাকে একটু বড় করলে যদি বেটার দেখতে পাস। কি হলো, একটা নির্দিষ্ট কোশ্চেন দেখি। আচ্ছা, যখনই কেপি ক্যালকুলেট করতে দেবে, যদি দেখি রিয়াকশনের মধ্যে কোনো সলিড দেওয়া রয়েছে, যেমন এখানে সলিড দেওয়া রয়েছে, বা লিকুইড আছে, ব্র্যাকেটে এল লেখা রয়েছে, তাহলে ওই সলিড বা লিকুইডের কিন্তু আমরা কোনো পার্শিয়াল প্রেশার ধরবো না, ওটা বাদ চলে যাবে কেপির টার্ম থেকে, কেপি ডিফাইন করার সময়। আর কনসেন্ট্রেশন বললে তখন তো সবাই থাকছে। আচ্ছা, একটি নির্দিষ্ট উষ্ণতায় বায়ুশূন্য একটি বদ্ধ পাত্রে NH4HS সলিড, ঠিক আছে, ব্র্যাকেটে ওই জন্যই স্টেটটা বলা রয়েছে, বিয়োজনে প্রদত্ত সাম্যাবস্থা দেওয়া আছে, বিক্রিয়া চলাকালীন কেপি বলা রয়েছে, ঠিক আছে? বিক্রিয়া চলাকালীন কি বলা রয়েছে? বিক্রিয়া চলাকালীন তোকে কেপি বলে দিয়েছে, 0.11 বার স্কোয়ার। সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ বার করতে দিল। আগে আমরা প্রথমটা ক্যালকুলেট করি, সেকেন্ড কোশ্চেনটাই আসছি। সেকেন্ড কোশ্চেনটাই বলেছে যে ধরে নি ইনিশিয়ালি NH3 0.8 বার ছিল, তাহলে সেই সিচুয়েশানে সাম্যাবস্থায় মোট চাপ কত হবে? প্রথম কোশ্চেনটা বলেছে তুই শুধুমাত্র বদ্ধপাত্রে NH4HS নিয়েছিস, সেটা ইকুইলিব্রিয়াম রিচ করেছে, ইকুইলিব্রিয়াম রিচ করার পর দেখা গেছে কেপি 0.11, তাহলে ইনিশিয়ালি NH3 বা H2S ছিল না, শুধু NH4SH দিয়েছিস, সেই সিচুয়েশানে মিশ্রণের মোট প্রেশার কি হবে? এবার এখানে ব্যাপারটা হচ্ছে, মিশ্রণের যদি আমি টোটাল চাপের কথা বলি, প্রেশারের কথা বলি, কারা দেবে? গ্যাস এবং গ্যাস দেবে। যে সলিড আছে তার জন্য কোনো প্রেশার আসতে পারে না। তাহলে আমি এই পার্টিকুলার ইকুইলিব্রিয়ামের জন্য যদি আমি বলি, এই পার্টিকুলার ইকুইলিব্রিয়ামের আমি যদি বলি কেপি ইকুয়াল টু, তুই কি লিখবি? পার্শিয়াল প্রেশার অফ NH3, আর কি বলবি? সরি, ইন্টু প্লাস নয়, ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2S, এবং এদের দুজনের আগে কোএফিসিয়েন্ট 1 আছে, তো 1 ওখানে, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ NH4SH হবে না, কারণ ওটা সলিড আছে, সলিডের জন্য আমরা প্রেশার ডিফাইন করি না। আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে ইনিশিয়ালি NH3 এবং H2S কিছুই ছিল না, ছিল NH4HS। NH4HS ব্যালেন্স ইকুয়েশন বলছে এর একটা পার্টিকেল যদি ভাঙে এর একটা তৈরি হবে এবং এর একটাই তৈরি হবে। তাহলে NH4HS এর যতগুলোই ডিসোসিয়েট করুক না কেন, সেম অ্যামাউন্টের NH3 এবং H2S তৈরি হবে, এটুকু নিশ্চয়ই বুঝতে পারছিস। NH4SH যতগুলোই ভাঙুক না কেন, যদি 5টা 10টা 15টা 20টা যটাই ভাঙুক না কেন, এর একটা ভাঙলে একটা, দুটো ভাঙলে দুটো, তিনটে ভাঙলে তিনটে, চারটে ভাঙলে চারটে, তাহলে NH3 এবং H2S সেম অ্যামাউন্টে তৈরি হবে। তাহলে ইকুইলিব্রিয়ামে বলতে পারি NH3 এবং H2S এর পার্শিয়াল প্রেশারটা ইকুয়াল হবে, সেটাকে আমি P ধরে নিলাম, ভ্যালুটা সমান P ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি P স্কোয়ার, যেহেতু এদের দুজনের পার্শিয়াল প্রেশারটা সেম হবে ইকুইলিব্রিয়ামে, সেম অ্যামাউন্টে তৈরি হচ্ছে। সেম হতো না যদি এখানে 2H2S লেখা থাকতো, তখন কিন্তু সেম বলতে পারতাম না। সেম বলতে পারছি কেন? কারণ 1 সেম অ্যামাউন্টে তৈরি হলো। P স্কোয়ার এখানে কত রয়েছে? 0.11 বার স্কোয়ার। তাহলে এটার যদি তুই রুট আন্ডার নিয়ে নিস তাহলে পার্শিয়াল প্রেশার পেয়ে যাবি। এবার তোর কাছে তো এবার পরের ক্যালকুলেশনে তো তোর কাছে কি বল না, ক্যালকুলেটর থাকবেই পরীক্ষা হলে। আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে আসতে ভুলে গেছি। তো কি হবে, রুট আন্ডার যদি আমরা নিই, ক্যালকুলেট করি, পরীক্ষাতে তো ক্যালকুলেটর পাবি তোরা, তাই না? তাহলে 0.11 তাহলে আসছে 0.331, আমি 0.33 নিচ্ছি, তাহলে 0.33 বার। তাহলে পার্শিয়াল প্রেশার অফ NH3 এবং H2S সমান
তাহলে টোটাল প্রেশার কত হবে ইকুইলিব্রিয়ামে, এদের দুজনের পার্শিয়াল প্রেশারের যোগফল, তাহলে 0.33 দুবার ইন্টু 2 করে দিলাম, প্লাস 0.33ও লিখতে পারতাম, একই ব্যাপার, 0.66 বার। এতটা সাইডে হয়তো ইউনিটটা দেখতে পাচ্ছিস না, কেটে গেল বারের 8টা, হ্যাঁ ঠিক আছে, বারের 8টা কেটে গেছে, আর ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু আমি এদিকে সরিয়ে নিয়ে আসি যদি দেখতে পাস, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তাহলে এইভাবে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কোশ্চেন 1 আমরা সলভ করে ফেললাম, 1 সলভ করে ফেললাম, এবার আমরা 2 সলভ করব। 2তে বলছে বিক্রিয়ার শুরুতে সমান উষ্ণতায়, উষ্ণতাটা চেঞ্জ হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেপি কেসির কোশ্চেন এইগুলোই ছোট ছোট মার্কার যেখান থেকে তুই বুঝবি ব্যাপারটা। সমান উষ্ণতায় বলেছে, ভালো করে এই পয়েন্টটা, সমান উষ্ণতায় বলেছে। আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য কনস্ট্যান্ট যদি তার টেম্পারেচারটা চেঞ্জ না হয়। তা টেম্পারেচার চেঞ্জ না করে তুই যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন প্রোডাক্ট বা সাবস্ট্রেটে চেঞ্জ কর না কেন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সেমই থাকবে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়। তাহলে যদি শুরুতে সম উষ্ণতায় বলে দিয়েছে, তাহলে যখন সম উষ্ণতাতে তুই যদি ইনিশিয়ালি 0.8 বার চাপে NH3 থাকতো, তাহলে ইনিশিয়ালি আগের সিচুয়েশনে NH3 ইনিশিয়ালি ছিল না। এবার কি করলি, ইনিশিয়ালি কিছুটা NH3ও তুই ভেসেলে দিয়ে দিলি, NH4SHও দিয়েছিস, আবার তুই NH3ও দিয়েছিস থাকতো, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ কত হতো এটা তোকে ক্যালকুলেট করতে দিয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হয়েছে সম উষ্ণতায় যখন বলেছে, তাহলে আগের রিয়াকশনের যে কেপি, এই রিয়াকশনের কেপি সেম, তাহলে দুটো রিয়াকশনের কিন্তু কেপিটা সেম, ঠিক আছে, দুটো রিয়াকশনের কি কেপিটা সেম, তাহলে কেপি 0.11 বার স্কোয়ারই বসবে। এবার আমি যদি ব্যালেন্স ইকুয়েশনটাকে একবার লিখি, ব্যালেন্স ইকুয়েশনটাকে যদি আমি লিখি NH4 HS, এটা সলিড আছে, এটা ডিসোসিয়েট করে NH3 আর H2S দিচ্ছে। এবার ইনিশিয়ালি এটা কত দিয়েছে সেটা তো বলেনি, ইনিশিয়ালি এইটা জানি 0.8 বার প্রেসারে রয়েছে, 8 বার প্রেসারে রয়েছে, এটা কিছু নেই, তাহলে এটা 0 বার প্রেসারে রয়েছে, ঠিক। এবার এটা কত অ্যামাউন্টে ডিসোসিয়েট করছে সেটা আমি এখানে 1 নিতেই পারতাম, এবার তুই বলবে সলিড প্রেসারে তো কিছু যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে, ধর এটার ইনিশিয়ালি 1 মোল নিয়েছিলাম, বা এ লিখে রাখি, ঠিক আছে, এটার ইনিশিয়ালি এ মোল নিয়েছিলাম, কিছু তো নিতেই হয়েছে NH4SH, বদ্ধপাত্রে NH4SH বিয়োজন হচ্ছে, তাহলে এ মোল NH4SH নিয়েছিলি, NH3 0.8 বারের ছিল, ঠিক আছে, এটা মোল, এটা কিছুই ডিসোসিয়েট তৈরি হয়নি। এবার ধরলাম এর মধ্য থেকে এক্স মোল ডিসোসিয়েট করে গেল ইকুইলিব্রিয়াম যখন রিচ করলো, ঠিক আছে, এটা ইনিশিয়ালি, এটা ইকুইলিব্রিয়ামে বললাম, ইকুইলিব্রিয়ামে এত মোল ডিসোসিয়েট করলো, এর এক্স মোল ডিসোসিয়েট করলে আবার কি, এর এক্স মোল ডিসোসিয়েট করলে এরা সেম অ্যামাউন্টেই তৈরি হবে, দুজনেরই এক্স মোল অ্যামাউন্টেই তৈরি হবে, এক্স মোল NH3 এক্স মোল H2S। এবার যেহেতু এখানে পার্শিয়াল প্রেশারের কথা বলছি, তাই আমি ওখানে মোলে ভাবছি না ব্যাপারটা, এদের জন্য বারে ভাবছি, যে এর এক্স মোল ভেঙে গেলে NH4SH এর এক্স মোল ভেঙে গেলে এটাও এক্স মোল, এটাও এক্স মোল তৈরি হবে। এবার ধরে নিলাম NH3 এর এক্স মোল যতটা প্রেশার দেয়, H2S এর এক্স মোলও ততটাই প্রেশার দেয়, তাহলে ধরে নিলাম এর এক্স মোল ভাঙলে এর এক্স মোল তৈরি হয়, সেই এক্স মোল পি অ্যামাউন্টে প্রেশার ইনক্রিজ করে, যত মোল তৈরি হলো সে পি অ্যামাউন্টে প্রেশার দিচ্ছে, তাহলে 0.8 প্লাস পি হয়ে যাবে ইকুইলিব্রিয়ামে NH3 এর প্রেশার, আর এর প্রেশারটা কি হয়ে যাবে, শুধু পি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স মোল ওখান থেকে যে এক্স মোল যে ভাঙলো, তাহলে এক্স মোল করে জেনারেট করলো, তাহলে এক্স মোল পার্টিকেল তো সার্টেন একটা প্রেশার দেবে, NH3 0.8 ইনিশিয়ালি ছিল, এখন আরও পি অ্যামাউন্ট প্রেশার বাড়লো কারণ এক্স মোল বেড়েছে, এটারও এক্স মোল বেড়েছে, H2S এর এক্স মোলও পি অ্যামাউন্ট প্রেশার দিচ্ছে, কারণ নাম্বার অফ পার্টিকেল তো সমান। এবার সেমভাবে আমরা আগেরটার মতনই বলবো, KP ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ NH3, পার্শিয়াল প্রেশার অফ NH3টা কত 0.8 প্লাস পি, আর পার্শিয়াল প্রেশার অফ H2S ইন্টু পি, কেপিটা তুই জানিস 0.11, তাহলে তুই এখানে কি পাচ্ছিস, পি স্কোয়ার, স্মল পি হবে, ক্যাপিটাল পি নয়, এগুলো সব স্মল পি হবে কারণ পার্শিয়াল প্রেশার তো, তাহলে তুই পাচ্ছিস পি স্কোয়ার প্লাস 0.8 পি ইকুয়াল টু 0.11। এবার তোর কাছে ক্যালকুলেটার আছে, তুই এবার এরপর থেকে তো কোয়াড্রেটিক ইকুয়েশন হলো শ্রীধর আচার্য লাগাতে পারবি, ওটা এদিকে চলে এলে -0.11 হয়ে যাবে, এখান থেকে তুই শ্রীধর আচার্য লাগা, শ্রীধর আচার্য লাগালে তোকে তুই এখান থেকে পি বার করতে পারবি, ঠিক আছে। এবার তো এই জায়গাটার আমি ক্যালকুলেশনটা আর করলাম না, এই ক্যালকুলেশনটা আশা করি করতে পারবি, যথেষ্ট বড় হয়েছিস, -0.11 এদিকে হয়ে চলে আসবে, দিয়ে শ্রীধর আচার্য লাগালে এখান থেকে পি এর একটা ভ্যালু বেরিয়ে আসবে। এবার পি এর ভ্যালুটা কি, পি এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করলে আসবে 0.12, তাহলে 0.12 হচ্ছে পি এর ভ্যালু, তাহলে পি এর ভ্যালু যদি 0.12 হয়, তাহলে টোটাল প্রেশার আমাদের বার করতে হবে ক্যাপিটাল পি,
ক্যাপিটাল পি হচ্ছে NH3 এর ইকুইলিব্রিয়ামের প্রেসার কত 0.8 প্লাস 0.12, তাহলে 0.8 আর 0.12 সেই দুটো তুই যোগ করবি, আর কত যোগ করবি তুই আর এটা তো NH3 হলো প্লাস টোটাল প্রেসারে তো যোগ হবে প্লাস 0.12, এটা যোগ করলে কত দাঁড়াবে সেটা যোগ কর, দিয়ে এখান থেকে কত দাঁড়ায় দেখ। আচ্ছা তাহলে দেখ, আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছিস কি করলাম। এটা কোশ্চেন 1, এটা কোশ্চেন 2। তাহলে এখানে x মোল NH4SH ভেঙেছে, তার ফলে x মোল NH3 এবং x মোল H2SC তৈরি হয়েছে। কিন্তু আমরা যেহেতু প্রেসারে বলছি তাই বললাম x মোল NH3 P প্রেসার দিচ্ছে, x মোল H2S P প্রেসার দিচ্ছে, তাহলে ওরা ইন্ডিভিজুয়ালি PP দিচ্ছে, তাহলে ওটাই ওদের পার্শিয়াল প্রেসার। এবার NH3 যেহেতু ইনিশিয়ালি 0.8 বারে ছিল, তাহলে টোটাল NH3 এর টোটাল পার্শিয়াল প্রেসারটা ইকুইলিব্রিয়ামে কত হয়ে গেল 0.8 প্লাস P। এবার বাকি এখান থেকে ক্যালকুলেট করে নিবি, তাহলেই আমাদের হয়ে যাবে। বেশ, এবার এটা ক্যালকুলেট করে নিস, হয়ে গেল। আচ্ছা, আর এখানে ক্যালকুলেশনটা দেখে নিস, এই ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি, এত দূর অবধি তো ঠিক, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মানে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন ঠিক আছে। এবার এখান থেকে শ্রীধর আচার্য করে এই ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি একটু ক্রস চেক করে নিস, আর এই ক্যালকুলেশনটা হলে তো বাকি তো টোটাল প্রেসারটা হবে ওই 0.8 প্লাস পি, তো সেটা। আচ্ছা এবার পরের কোশ্চেনটা আমার আসলে এইটা পরে অ্যাড হয়েছে, এটা পরে অ্যাড হয়েছে, এর পরের কোশ্চেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি, আর একটু বড় করলে হয়তো দেখতে পাওয়া যাবে, বড় করি। বলেছে 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার, সেরকমই 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 1 মোল N2 আর 2 মোল H2 ইনিশিয়ালি নেওয়া হয়েছে। প্রদত্ত সমীকরণ অনুযায়ী একটি নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়া করে যে সাম্য মিশ্রণ গঠন করে, সেই মিশ্রণে NH3 এর মোল দাঁড়ায় 0.8। তাহলে তোকে N2 আর H2 এর ইনিশিয়াল মোলটা বলে দিয়েছে, আর NH3 এর ইকুইলিব্রিয়াম মোলটা বলে দিয়েছে। তাহলে এদের ইনিশিয়াল দিয়েছে, ইকুইলিব্রিয়াম দিয়েছে, দিয়ে ব্যালেন্স ইকুয়েশন N2 প্লাস 3H2 থেকে 2NH3 সাম্য মিশ্রণের প্রতিটি গ্যাসের মোলার গারত্ব এবং বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc নির্ণয় করো, হাফ N2 প্লাস 3H2 থেকে NH3, মানে এটাকেই হাফ দিয়ে মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে। বেশ, তাহলে আমাকে কি করতে দিয়েছে, আমাকে বলেছে এই কোশ্চেনটা তাহলে কি হলো, কোশ্চেনটা হয়েছে যে এই ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী রিয়াকশন করে তারা, কি এই ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী দেখা যাবে না রেড কালারটা, ঠিক আছে, এই ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী রিয়াকশন করে N2 আর H2 এর ইনিশিয়াল মোলটা বলেছে, অ্যামোনিয়ার ইকুইলিব্রিয়াম মোলটা বলেছে, দিয়ে সব কিছু হয়ে যাবে ক্যালকুলেশন, দিয়ে বলেছে এই রিয়াকশনটার কেসি ক্যালকুলেট করো হাফ দিয়ে। তাহলে প্যারেন্ট রিয়াকশনকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এই প্যারেন্ট রিয়াকশনের কেসি যদি বার করি, সেই কেসির যদি রুট আন্ডার করে দিই, কারণ আমরা জানি প্যারেন্ট রিয়াকশনকে যেটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করে আমরা যে নতুন ইকুয়েশন পাবো, সেই নতুন ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, প্যারেন্ট ইকুয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করেছি সেটা প্যারেন্ট ইকুয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে উঠে যায়। তাহলে প্যারেন্ট ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমি যদি বলি এই কনস্ট্যান্ট, এটাকে যদি বলি কেসি, আর এটাকে আমি যদি বলি কেসি ড্যাশ কি হয়ে যাবে, প্যারেন্ট ইকুয়েশনে যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম সেটার পাওয়ারে চলে যাবে, মানে রুট আন্ডার কেসি। এটা করব। এবার ইকুয়েশনটা আমি সাইডে লিখি, এই ক্যালকুলেশনটা করি, বোঝাই কি বলতে চেয়েছে, কি করতে হবে আমাদের, দিয়ে গাঢ়ত্ব বার করব। গাঢ়ত্ব বার করার ক্ষেত্রে দেখ প্রত্যেকের ইকুইলিব্রিয়ামে কত মোল আছে সেটা তুই যেই পেয়ে যাবি না, ইকুইলিব্রিয়ামে প্রত্যেকের কত মোল, এখানে 1 - x, সেটাকে সলিউশনের ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই সাম্যাবস্থার গাঢ়ত্বটা পেয়ে যাব। ওখানে ভলিউমটা বলেছিলাম, কোশ্চেনে বলা থাকবে, ভলিউমটা বলা আছে দেখ 1 ডেসিমিটার কিউব, তো 1 ডেসিমিটার কিউব মানে যে 1 লিটার, সেটা তোকে জানতে হবে, না জানলে তো করতে পারবি না। এবার ইকুয়েশনটা লিখি আমি, N2 প্লাস 3H2 থেকে 2NH3, এবার এদের ইনিশিয়ালটা বলে দিয়েছে, এদের ইনিশিয়াল কত বলেছে 1 মোল N2, আর না হাইড্রোজেনটা নিয়েছে 2 মোল, এটা তখন 0। এবার ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশনটা, ইকুইলিব্রিয়ামের মোলটা থেকে আমাদের কি করে বলতে হবে, 0.8 মোল তৈরি হয়েছে, ঠিক লিখলাম।
NH3 এর সাম্য মিশ্রণে NH3 এর মোল হচ্ছে 0.8। এবার ব্যালেন্স ইকুয়েশনের দিকে তাকাতে হবে। ব্যালেন্স ইকুয়েশন বলছে যে দেখ 2 মোল অ্যামোনিয়া তৈরি হতে গেলে হাইড্রোজেন লাগে 1 মোল। ক্লিয়ার? তাহলে 2 মোল অ্যামোনিয়া যদি তৈরি হয় হাইড্রোজেন লাগে কত মোল? 1 মোল। তাহলে 0.8 মোল অ্যামোনিয়া যদি তৈরি হতে হয় তাহলে নাইট্রোজেন কতটা লাগবে? নাইট্রোজেন কতটা লাগবে? নাইট্রোজেন লাগবে তাহলে 0.4 মোল। অবভিয়াসলি যতটা অ্যামোনিয়া তৈরি হয় তার অর্ধেক হাইড্রোজেন লাগছে, 1 মোল থেকে 2 মোল। তাহলে 0.8 মোল তৈরি হতে লাগে, নাইট্রোজেন কনজিউম হবে কতটা? 0.4 মোল। তাহলে নাইট্রোজেন ইনিশিয়ালি তুই নিয়েছিলি কতটা? নাইট্রোজেন ইনিশিয়ালি নিয়েছিলি তুই 1 মোল। 1 মোল থেকে কত বাদ দিলে নাইট্রোজেন থেকে, তাহলে কত বাদ দিলে বলছি, সরি, নাইট্রোজেনের কতটা কনজিউম হয়ে গেছে? এখানে দেখ, এখানে বলেছে যে সাম্যাবস্থার মোল সংখ্যা, তাহলে 1 মাইনাস এক্স মানে এক্স অ্যামাউন্ট কনজিউম হয়ে গেছে, বাকিটা পড়ে রয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে যতটা পড়ে রয়েছে বিক্রিয়া করে। তাহলে এক্ষুনি কি বলছি, 0.8 মোল তৈরি হতে গেলে নাইট্রোজেন লাগে তার অর্ধেক, তাহলে তার 0.4 মোল এখান থেকে কনজিউম হয়ে যাবে। তাহলে 0.4 মোল কনজিউম হয়ে যাবে মানে 1 মাইনাস 0.4 মোল কনজিউম হয়ে গেছে। তাহলে বাকি 0.6 মোল ইকুইলিব্রিয়ামে নাইট্রোজেন পড়ে আছে। আশা করি কতটা বুঝতে পেরেছিস। সেম ওয়েতে হাইড্রোজেনের ক্যালকুলেশনটা করতে হবে যে এর 3 মোল থেকে 2 মোল তৈরি হয়, রাইট? তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন লাগছিল 3 মোল। তাহলে 0.8 মোল অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন কতটা লাগবে? হাইড্রোজেন লাগবে 3/2 ইন্টু 0.8, এতটা লাগবে। আশা করি বুঝতে পেরেছিস যে ওয়েতে এটাকে ক্যালকুলেট করলাম যে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে নাইট্রোজেন লাগে 1 মোল, তাহলে 0.8 তৈরি করতে কতটা লাগবে? 1/2 ইন্টু 0.8, দ্যাট মিনস 0.4। যেভাবে ক্যালকুলেট করলাম এটাকেও সেভাবে ক্যালকুলেট করলাম। তো 3/2, 0.4, 4 3 12 মানে 1.2 মোল ইউজড আপ হয়ে যাবে। দিয়েছিলি কত ইনিশিয়ালি? 2। তাহলে 2 মাইনাস 1.2 কত হয়? 0.8 হয়। আশা করি বুঝতে পেরেছিস। 0.8 হয়। তাহলে এতটা কনজিউম হয়ে যাচ্ছে, এতটা পড়ে থাকছে। এবার সলিউশনের ভলিউম তো বলেই দিয়েছে, সলিউশনের ভলিউম বলে দিয়েছে 1 লিটার। তাহলে 1 লিটার দিয়ে ডিভাইড করে দেবো প্রত্যেককে, নাম্বার অফ মোলকে যদি 1 লিটার দিয়ে ডিভাইড করে দিই তাহলে ওদের ইকুইলিব্রিয়াম মোলার কনসেন্ট্রেশনটা পাবো। তাহলে ইকুইলিব্রিয়াম মোলার কনসেন্ট্রেশন অফ ইকুইলিব্রিয়াম মোলার কনসেন্ট্রেশন অফ N2 কত আসবে? ইকুইলিব্রিয়াম ইকিউ লিখলাম, নাম্বার অফ মোলস কত? 0.6 মোল বাই সলিউশনের ভলিউম 1 লিটার বলেছে, তাহলে মোল পার লিটার হয়ে গেল, তাহলে এত মোলার হলো। সেম ওয়েতে আর 1 দিয়ে তো সব ডিভাইড হবে, একজনে লিখলাম আর বাকিদের লিখছি না। হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেনেরও হয়ে যাবে 0.8 মোলার মানে মোল পার লিটার, এটাও 0.6 মোলার। আর অ্যামোনিয়া কত? অ্যামোনিয়াও 0.8 মোলার। অ্যামোনিয়ারও কনসেন্ট্রেশন কত? 0.8 মোলার। ঠিক আছে, তাহলে 0.8 মোলার মোলার কনসেন্ট্রেশন দাঁড়িয়ে গেল। এবার যদি আমি এই ভ্যালুগুলো বসিয়ে দিই এটার কেসি বার করি, তাহলে এটার কেসি কি লিখবো? এটার কেসি লিখবো মোলস অফ NH3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন বাই হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন পাওয়ারে 3। এবার এখানে ভ্যালুগুলো যদি বসাই তাহলে অ্যামোনিয়া আসছে 0.8, তাহলে এটা 0.8 এর হোল স্কোয়ার। নিচে কি আসবে? নাইট্রোজেনের হচ্ছে 0.6 ইন্টু হাইড্রোজেনের হচ্ছে 0.8, এখানে 0.8 তার হোল কিউব হবে। তাহলে 0.8 তার যদি এখানে একটা হোল কিউব হবে। এবার এখান থেকে এটা ক্যালকুলেট করতে হবে, তো এখান থেকে আবার এটাকে ক্যালকুলেট করি কত আসে দেখি। তাহলে উপরে 0.8 এর স্কোয়ার, নিচে 0.8 এর কিউব, তাহলে নিচে একটা 0.8 পড়ে থাকবে, তাই না? নিচে যদি একটা 0.8 পড়ে থাকে তাহলে 0.6 ইন্টু 0.8 যদি করি তাহলে 0.48 এটা দাঁড়ায়। আর 1 ডিভাইডেড বাই 0.48 করলে হয় 2.083, তাহলে রুট আন্ডার করে 2.083 করলে আসে 1.443। হ্যাঁ, তাহলে এটাই। তাহলে এখানে কত আসছে? 2.083। এটা ক্যালকুলেট করলে এখান থেকে আসবে, আমি ক্যালকুলেট করে দেখলাম 2.083। ইউনিটটা কি হবে দেখ, উপরে মোল পার লিটারের স্কোয়ার, তাই তো?
উপরে মোলার কনসেন্ট্রেশন মানে মোল পার লিটারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই মোল পার লিটার, আর একটা কি আছে মোল পার লিটারের কিউব, একটা কি আছে বললাম মোল পার লিটারের কিউব। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আলটিমেটলি কি পড়ে থাকবে, স্কোয়ার দিয়ে এটা কেটে যাবে, তাহলে দুটো মোল পার লিটার নিচে পড়ে থাকবে। এটা উপরে উঠলে কি হবে, মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার, তাহলে এটা ইউনিট দাঁড়াবে, তাহলে এটার ইউনিট দাঁড়াচ্ছে লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2, এটা এটার ইউনিট দাঁড়ালো, তাই তো? বেশ, এবার আমাকে যে ইকুয়েশনটার বলেছে, ইকুয়েশনটা তো হাফ দিয়ে মাল্টিপ্লাইড আছে, তাহলে যে ইকুয়েশনটা কোশ্চেনে বলেছে সেটার যদি কেসি এটা হয়, সেটা প্যারেন্ট ইকুয়েশনের রুট আন্ডার হবে, কারণ পাওয়ারে হাফ মানে রুট আন্ডার 0.2083, এটার ভ্যালু আছে 1.443। ইউনিটটা কি হয়ে যাবে, ইউনিটটা কিন্তু এবার যেহেতু আগেরটার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2 ছিল, এটার রুট আন্ডার হয়েছে, তাহলে এটার ইউনিটটারও রুট আন্ডার হবে, তাহলে লিটার মোল ইনভার্স ইউনিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে লিটার মোল ইনভার্স ইউনিট হয়ে গেল। বইয়ে দেখবি এই ক্যালকুলেশনটা করে এখানে যে ভ্যালুটা লেখা রয়েছে সেই ভ্যালুটা তোদের বইয়ে একটু ভুল দেওয়া হয়েছে, কিছু টাইপিং ইরর আছে, ঠিক আছে? সো বইয়ে ওখানে কিছু একটা অন্য ভ্যালু আছে, সেই ভ্যালুটা দেখে ভাবিস না যে এখানে স্যার 2.83 লিখেছে, বইয়ে তো আলাদা আছে, তাহলে পরের ভ্যালুটাও চেক করে দেখবি, এটা রুট আন্ডার করবি, তোর বইয়ে যে ভ্যালুটা দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে, রাইট? তাহলে 2.083 এর রুট আন্ডার করলে 1.443 আছে, তোর বইয়ে যে ভ্যালুটা দেওয়া রয়েছে প্রথম স্টেপে এই ভ্যালুটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? ক্যালকুলেশনে ইরর আছে। সো সেই ইররটা হয়তো তোর বইয়ে প্রিন্টিং ঠিক থাকতে পারে, আমার বইয়ে প্রিন্টিং ঠিক নেই, সো ক্রস চেক করে নিবি যে এই জায়গাটা আমার এখানটায় ঠিক আছে, কারণ এটাকে যদি রুট আন্ডার করি তবে এটা আসে, তোর বইয়ে যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা রুট আন্ডার করলে 1.443 আসবে না। যাই হোক, এমনিও আমরা তো ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখলাম 2.083 আসছে, সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবার দুটো তিনটে এরকম কোশ্চেন করে ফেলেছিস তো, এবার আর বাকি কোশ্চেনগুলো অত প্রবলেম হবে না, টাইপগুলো বুঝে গেছিস, মোল ফ্র্যাকশন ইউজ করা, মোলার কনসেন্ট্রেশন বার করা। বলছে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ায় কেপি এর মান বলা আছে 0.053 ATM স্কোয়ার, ওই সেম এক ইকুয়েশন সলিড থেকে, কেপি বলেছে তার মানে সলিডটা আমার মেন টার্মে যাবে না। এবার বলেছে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.46 লিটার একটি 22 ফ্লাস্কে, তাহলে সলিউশনের বিক্রিয়ার মানে ভলিউমটা বলা রয়েছে, বিক্রিয়া ভেসেলের, বেশ ভেসেলের ভলিউমটা বললো, ফ্লাস্কে 0.092 মোল NH4SH রাখা হয়েছে, বেশ রেখেছে। এবার মোলে দিয়েছে, ঠিক আছে? ওটা এবার মোলে দিলে তো আমি কেপিতে ইউজ করতে পারবো না, কেপিতে তো মোল বসবে না, মোল পার সলিউশনে ভলিউম করে দিলে তো মোলার কনসেন্ট্রেশন আসবে, সেখান থেকে কেসি আসবে। বেশ, এর ফলে উপরিউক্ত সাম্যাবস্থায় রচিত হয়, বেশ রচিত হলো। আরেকটা জিনিস বলে রাখি হ্যান্ডি, ধর কেপি কোনোভাবেই তুই পাচ্ছিস না, কেপি পাচ্ছিস না, কোনো ডেটা দেওয়া নেই, তো কেসিই আসছে, তখন কেসি চলে এলে কেসি থেকে কেপির আমরা রিলেশন জানি, তাই না? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা n, ওই ফর্মুলা দিয়েও কিন্তু কেপি কেসি তুই কনভার্ট করে নিতে পারবি। আচ্ছা, এর ফলে উপরিউক্ত সাম্যাবস্থা রচিত বেশ সাম্যাবস্থা NH4SH এর কত শতাংশ অবশিষ্ট থাকবে, ধরে নাও গ্যাসগুলি আদর্শ আচরণ করে। প্রবলেমটা কি হলো, প্রবলেমটা হয়েছে যে কেপি বলেছে, দিয়ে NH3 এর মোল বলেছে, দিয়ে জানতে চেয়েছে সাম্যাবস্থাতে বাকিরা কত মোল করে থাকবে। প্রবলেমটা তো এখানে অ্যারাইজ করেছে, তাই না? কত শতাংশ অবশিষ্ট থাকবে, আগে শতাংশ বার করতে গেলে আগে কতটা অবশিষ্ট থাকবে সেটা তো বার করতে হবে, কতটা অবশিষ্ট বার করতে পারলে তবে তো সেখান থেকে নয় তুই পার্সেন্টেজে বার করবি যে যতটা ক্ষয়ে গেল ডিভাইডেড বাই ইনিশিয়াল মোল ইন্টু 100, তাহলে কতটা ক্ষয়েছে তোকে তো সেটা বার করতে হবে, তাই না? তাহলে সেটা আমরা এখান থেকে কি করে বার করতে পারবো সেটা আগে তোকে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে এটা বার করাটার ক্ষেত্রে এটা একটু ক্লেভার কোশ্চেন, এই কোশ্চেনটা একটু স্টার দিয়ে নিবি, বাকিদের মতো একটু স্ট্রিম লাইনে ভাবা যাবে না। স্টার মানে পরীক্ষায় আসবে বলে বলছি না, স্টার বাকিদের মতো কোশ্চেনটা স্ট্রিম লাইন নয়, একটু ভাবতে হবে। আচ্ছা, প্রথমে আমাকে কেপি ইউজ করব, কি করব দেখ কোশ্চেনের অ্যাপ্রোচটা, তুই ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন না করলে তো পরীক্ষাতে কীভাবে কোশ্চেন অ্যাপ্রোচ করতে হবে সেটা তো শিখতে পারবি না, এই জন্যই বারবার বলছি। তো ছায়াপ্রকাশনীর বইয়ে যে সলভ নিউমেরিক্যালগুলো রয়েছে, সলভ নিউমেরিক্যালগুলো আগে খুব ভালো করে কর, প্রতিটা নিউমেরিক্যালই খুবই সুন্দর, এবং মেন এন্ট্রান্সে গিয়েও তুই এরকম টাইপেরই কোশ্চেন পাবি, ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্টিকুলার রিয়াকশনের আমি যদি কেপি বলি, রেড হয়ে গেল কি করে, এই পার্টিকুলার রিয়াকশনের আমি যদি কেপি বলি, কেপি আসবে সেম পার্শিয়াল প্রেসার অফ NH3 আর পার্শিয়াল প্রেসার অফ H2S। ইনিশিয়ালি NH3ও ছিল না, H2Sও ছিল না, 0.092 মোল NH4SH দেওয়া হয়েছে, ওখান থেকে কিছু মোল ভেঙেছে, ওখান থেকে যত মোলই ভাঙুক না কেন সেম মোল অফ NH3 আর সেম মোল অফ H2S আসবে।
দুজনারই যদি নাম্বার অফ মোল সেম হয় সেম অ্যামাউন্টে প্রেশার দেবে, কারণ পার্টিকেলটা সেম টাইপের, সেম নাম্বার অফ পার্টিকেলই তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারি NH3 এবং H2S এর পার্শিয়াল প্রেশারটা একই, তাহলে দুজনের পার্শিয়াল প্রেশার একই হলে পি স্কোয়ার হয়ে যাবে, কারণ দুজনেরই কোএফিসিয়েন্টও 1, তাহলে এটারও পি পি ইন্টু পি, তাহলে পি স্কোয়ার। কেপি বলা আছে 0.053 ATM স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু কি আসবে, রুট আন্ডার অফ 0.053, সেই প্রথম অঙ্কটা যেরকম করলাম ওরকম টাইপের কিছুটা। এটা রুট আন্ডার করলে কত হবে, 0.053 এর রুট আন্ডার, তোর কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে পুট করবি, ক্যালকুলেটরে পুট করে পরীক্ষাতে বসিয়ে দিবি। কত হচ্ছে আমি এখানে ক্যালকুলেট করি, রুট আন্ডার কত 0.053, ঠিক লিখলাম 0.053, তাহলে আসছে 0.23, ঠিক আছে। তাহলে কত এলো 0.23, তাহলে ইকুইলিব্রিয়ামে আমি জেনে গেলাম 0.23 ATM, তাহলে আমি জেনে গেলাম ইকুইলিব্রিয়ামে NH3 প্রেশার দিচ্ছে 0.23 ATM আর H2SO প্রেশার দিচ্ছে 0.23 ATM, তাহলে দুজনে প্রেশারটা পেলাম। এবার আমাকে দেখতে হবে 0.23 ATM প্রেশার দিতে পারে কত মোল NH3, বাস সেটা আমরা কি করে বার করব, সেটা আমাদের ইকুয়েশন অফ স্টেট আছে না, হোয়াট ইজ ইকুয়েশন অফ স্টেট, যেখানে প্রেশার, ভলিউম, মোলস, টেম্পারেচার এগুলোকে এক জায়গায় করে আমরা যে ইকুয়েশন পাই সেটাকে আমরা বলি ইকুয়েশন অফ স্টেট। আইডিয়াল গ্যাসের জন্য আমাদের ইকুয়েশন অফ স্টেট কি, আইডিয়াল গ্যাসের জন্য আমাদের ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, কি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে কি আছে, নাম্বার অফ মোলস আছে, প্রেসার পেয়ে গেছি, কত ভলিউমের মধ্যে আছে সেটাও আমাদের এখানে জানা, টেম্পারেচার বলা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, টি আমাদের যেটা বসবে অলওয়েজ অ্যাবসলিউট স্কেলে বসবে, মানে কেলভিনে বসবে, প্লাস 273 করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব 0.23 ATM প্রেশার 2.46 লিটার ভেসেলে 0.23 প্রেশার কত মোলস অফ 0.23 প্রেশার মানে 0.23 ATM প্রেশার কত মোল NH3 আমাদের দিতে পারে, আমরা এই কোয়েশ্চন থেকে পেয়ে যাব। তাহলে মোলস অফ NH3 আমরা কি করে বার করব, কতটা প্রেশার দিচ্ছে, 0.23 মোলস প্রেশার দিচ্ছে, তাহলে P ইন্টু ভি ডিভাইডেড বাই RT, তাহলে P আমরা বসালাম, ভি কত 2.46 লিটার। এবার দেখ এইখানটা লিটার, এটা ATM, তাহলে লিটার ATM আছে, আর এর ইউনিটটাকে তোকে সেইভাবে বসাতে হবে, আর এর ইউনিট অনেক কিছুতে বসানো যায়, এখানে আমরা আর এর ইউনিটটা দেখ, আর এর ইউনিট ক্যালোরিতে হয়, জুলে হয়, লিটার অ্যাটমসফিয়ারে হয়, লিটার অ্যাটমসফিয়ার মানে জুল পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন, মোল পার কেলভিনটা প্রতিটাতেই কমন বলে বলিনি। তাহলে এবার RT, তাহলে আর এর ইউনিটটাকে আমাকে কি বসাতে হবে, আর ইউনিটটাকে আমাকে লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, যেন উপরে লিটার অ্যাটমসফিয়ারটি কেটে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে কত বেরোবে, 0.0821, এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। কোথায় বলেছেন স্যার এগুলো, তাই বলেননি, বলেছি সেমিস্টার 1-এর গ্যাসিয়াস স্টেট দেখবি, ঠিক আছে, যেখানে পিভি ইকুয়াল টু এনআরটি পড়ানো হয়েছে সেখানে দেখবি। তাহলে 0.0821 ভালো করে বলেছিলাম, প্লাস বলছি মাল্টিপ্লাইড 26 ডিগ্রি সেলসিয়াস, এটাকে অ্যাবসলিউট করবো 273 এখানে যোগ হয়ে যাবে, বাস। এবার এই গোটা ক্যালকুলেশনটা করে নিবি, মোল বেরিয়ে আসবে, এই ক্যালকুলেশনটা কর, ক্যালকুলেশনটা করলে যে মোলটা বেরিয়ে আসবে, হাতে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর বসাবি, মোল বেরিয়ে আসবে, কত মোল বেরিয়ে আসবে 0.023 মোল বেরিয়ে আসবে। এবার আমাদের ব্যালেন্স ইকুয়েশন কি বলছে, যতগুলো NH4SH ডিসোসিয়েট করবে ততগুলো NH3 এবং ততগুলো H2S তৈরি হবে। তাহলে যদি মোলস অফ NH3 0.023 মোল হয়, তাহলে মোলস অফ H2Sটাও নিশ্চয়ই সেমই হবে 0.023 মোল। এবার আমাদের বুদ্ধি লাগাতে হবে, আবার ব্যালেন্স ইকুয়েশন, এটার 1 মোল ভাঙলে এটারও 1 মোল এবং এটারও 1 মোল তৈরি হয়, এটার 1 মোল ভাঙলে যতটা ছিল তার মধ্যে 1 মোল যদি ভাঙে 1 মোল তৈরি হবে। তাহলে বলতো যদি 0.023 মোল H2S আর 0.023 মোল NH3 তৈরি হতে হয়, তাহলে 0.023 মোল NH3 আর 0.023 মোল যদি এটা তৈরি হয়, তাহলে এটারও 0.023 মোলই ডিসোসিয়েট করতে হবে, ডিসোসিয়েট বলছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলিনি, তাহলে অত মোল ডিসোসিয়েট করতে হবে। কতটা নিয়েছিলি তুই, 0.092 মোল, তাহলে 0.092 মোল থেকে 0.023 মোল ভেঙে বেরিয়ে যাচ্ছে, যতটা ভেঙে বেরিয়ে যাচ্ছে ততটাই অ্যামোনিয়া এবং H2S তৈরি হচ্ছে। তাহলে 0.092 থেকে 0.023 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ইকুইলিব্রিয়ামে মোলস অফ NH4SH পেয়ে যাব। তাহলে ইকুইলিব্রিয়ামে মোলস অফ NH4SH কত হচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়ামে মোলস অফ NH4HS
কত 0.092 নিয়েছিলি, তার মধ্যে থেকে 0.023 ভেঙে যাচ্ছে, 92 থেকে 23 বাদ গেলে কত হবে, হবে আমার 0.069। এত মোল ইকুইলিব্রিয়ামে পড়ে থাকছে। তাহলে কত পার্সেন্টেজ তাহলে ডিসোসিয়েট করলো, যতটা ভেঙে পড়ে রয়েছে, তাহলে কত পার্সেন্টেজ, না যতটা ভেঙে গেছে যদি বলতো, রাইট, কত পার্সেন্টেজ ভেঙেছে যদি সেটা বলতো, তাহলে যতটা ভেঙেছে ডিভাইডেড বাই ইনিশিয়াল মোল ইন্টু 100। কিন্তু আমাকে বলেছে কত শতাংশ অবশিষ্ট থাকবে, টোটালটার মধ্যে কত শতাংশ পড়ে থাকবে, বাকি থাকবে। তাহলে যতটা পড়ে রয়েছে সেটা টোটালটার কত পার্সেন্টেজ, যতটা পড়ে রয়েছে জানতে চেয়েছে। যদি কতটা ভেঙে গেছে তাহলে 0.023 ডিভাইডেড বাই হতো, কিন্তু যতটা পড়ে রয়েছে পার্সেন্টেজ চেয়েছে, তাহলে যত মোল পড়ে রয়েছে ডিভাইডেড বাই যত মোল নেওয়া হয়েছিল ইন্টু এখানে 100 করে দিলেই আমরা অবশিষ্ট NH4SH এর মোল পার্সেন্টেজটা পেয়ে যাব। আর কত মোল ভেঙে গেছে বললে 0.023 করতে হতো, এটা আসছে 75%। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটু অন্যরকম ভাবতে হলো, PV = nRT ইউজ করে মোলটা বার করতে হলো প্রেশার থেকে। তাহলে এই কোশ্চেনটা আমরা শিখলাম যে পার্শিয়াল প্রেশার থেকে নাম্বার অফ মোল আমরা কি করে বার করে নিয়ে আসতে পারি, PV = nRT কে PV = nRT এই সম্পর্কটাকে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি, 986 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার কেসির মান দেওয়া রয়েছে, গ্যাস 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 গ্যাস, চারটি গ্যাস, এই উষ্ণতায় 3 মোল H2O এবং 1 মোল CO এর মধ্যে সংঘটিত বিক্রিয়ার সাম্যাবস্থা মিশ্রণের মোট চাপ চলে এলো। তাহলে এ মোল দিয়েছে, তার মোট টোটাল প্রেশার চলে এলো 2 atm যদি হয়, সাম্যাবস্থায় H2 এর মোল সংখ্যা এবং প্রদত্ত প্রতিটি উপাদানের আংশিক চাপ তোকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে এটার ক্যালকুলেশন আমরা কি করে করতে পারবো, আমাদের টোটাল প্রেশার বলেছে আর ইনিশিয়াল মোল বলেছে, মোলের সাথে কি প্রেশারের কোনো সম্পর্ক আমাদের জানা আছে? তোকে প্রথম এটা ভাবতে হবে। আমরা কি মোলের সাথে কখনো কোথাও কোনো সম্পর্ক শিখেছিলাম না? পার্শিয়াল প্রেশার = মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এখানে এটা কি বলেছে, মিশ্রণের মোট চাপ বলে দিয়েছে না সাম্যাবস্থায়, তাহলে তোকে টোটাল প্রেশারটা বলে দিয়েছে। তাহলে তুই যদি ইকুইলিব্রিয়ামে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের নাম্বার অফ মোলসটা বার করে ফেলতে পারিস, তাহলে সেখান থেকে টোটাল মোল বেরোবে এবং মোল ফ্র্যাকশন বেরিয়ে যাবে। মোল ফ্র্যাকশনের সাথে যদি 2 atm মাল্টিপ্লাই করে দিস ইন্ডিভিজুয়াল গ্যাস পার্টিকেলের, তুই পার্শিয়াল প্রেশার পেয়ে যাবি, সিম্পল। তাহলে CO, আমি আর ব্র্যাকেটে গ্যাস লিখছি না, প্লাস H2O, CO প্লাস H2O কি ইকুইলিব্রিয়াম তৈরি করছে, CO2 প্লাস H2। আচ্ছা, কি বলেছে, উষ্ণতায় 3 মোল H2O আর 1 মোল CO। দেখেছিস, এটা তোর তাড়াহুড়োতে তুই যেন মিস্টেক করিস সেই জন্য করেছে, বলতে তো পারতো, এখানে CO কে আগে লিখেছে, H2O কে পরে লিখেছে লেফট সাইডে, তাহলে বলার সময় 1 মোল CO 3 মোল H2O বলতেই পারতো। তাই তোর তাড়াহুড়োতে এইখানে 1 আর এখানে 3 বসাতে হবে, কারণ 3 মোল H2O আর 1 মোল CO বলেছে। এবার ইকুয়েশনে বাঁ দিকে ডান দিকে লিখেছে, বলার সময় বাঁ দিক ডান দিকেটাকে আগে বলেছে, তাহলে তুই তাড়াহুড়োতে হয়তো এখানে 3 আর এখানে 1 বসিয়ে দিয়ে তুই বেরিয়ে যাবি উল্টো, মানে টেন্ডেন্সি এটাই তো থাকতো আর কি হিউম্যান ব্রেনের। CO প্লাস H2O এখানে যে সিকোয়েন্সে বলেছে, এখানে লেখার সময় হয়তো সেই সিকোয়েন্সেই লিখছে, ব্রেন কম খাটতে চাইছে, তাই এই জায়গাগুলোতে ব্রেনকে খাটাতে হবে মানে কি, একটু হাইটেন্ড থাকতে হবে যে হ্যাঁ এখানে CO H2O বলেছে, বলার সময় আগে H2O আর CO বলেছে, জানো 3 আর একই বসাস মানে একটা 1 মোল আর এটা 3 মোল, যেখানে যেটা বলেছে সেখানে সেটাই বসাবি, তাড়াহুড়োতে যেন উল্টোটা না চলে আসে। ঠিক আছে, তাহলে 3 মোল H2O 1 মোল CO, ইনিশিয়ালি তো কিছু তৈরি হয়নি, আমি ধরে নিলাম CO আর H2O দেখ বলেছে 1:1 অনুপাতেই রিয়াকশন করে, 1 মোল CO এর সাথে 1 মোল H2O রিয়াকশন করে, ব্যালেন্স ইকুয়েশন। তুই বলবি 1 মোল কোথায় রিয়াকশন, 1 এর সাথে তো 3 দিয়েছে, সেটা তুই দিয়েছিস, তুই 1 মোল CO দিয়েছিস, 3 মোল H2O দিয়েছিস, তুই 5 মোল H2O দিতে পারতিস, ইনফিনিটি মোল H2O দিতে পারতিস, ডাজন্ট ম্যাটার তুই কত মোল ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়েছিস, কিন্তু তারা একে অপরের সাথে কত অনুপাতে রিয়াকশন করছে সেটা তো ব্যালেন্স ইকুয়েশন বলে দেয়। ব্যালেন্স ইকুয়েশন বলছে একটা CO এর সাথে একটা H2O কোলাইড করবে, রাইট? একটা CO এর সাথে 3টে H2O বা 5টা H2O রিয়াক্ট করবে না, তুই 3 মোল H2O দিয়েছিস, H2O এক্সেস পড়ে থাকবে, এই তো ব্যাপার। তাহলে 1 মোল একটা CO এর সাথে একটা H2O রিয়াকশন করে, তাহলে আমি যদি বলি টোটাল একটার মধ্যে X অ্যামাউন্ট CO রিয়াক্ট করেছে, তাহলে এটারও 3 এর মধ্যে X অ্যামাউন্টই রিয়াকশন করবে, 3 - 3x নয়,
কারণ সিও আর H2O সেম মোল অনুপাতে রিয়াকশন করে। এদের একটা একটা রিয়াকশন করলে এরা একটা একটাই তৈরি হয়, তাহলে ওদের এক্স অ্যামাউন্ট রিয়াকশন করলে এদের এক্স অ্যামাউন্টই তৈরি হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছিস। তাহলে সাম্যাবস্থাতে টোটাল মোল আমরা কত বলতে পারি, সেটাকে আমি n লিখলাম, 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। তাহলে এখান থেকে কত বেরিয়ে আসছে ভ্যালুটা, দেখ এক্স থাকছে না, এটা এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে 3 আর 1 4, সাম্যাবস্থায় টোটাল মোল হচ্ছে 4। এবার আমি এখানে যেটা করব, মোল ফ্র্যাকশন অফ সিওটা বার করব। তাহলে মোল ফ্র্যাকশন অফ সিও, কার্বন মোনোঅক্সাইড কত, মোলস অফ সিও ডিভাইডেড বাই টোটাল মোল। আচ্ছা এখানে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট, পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করে দেবো। মোল ফ্র্যাকশন অফ H2O কত হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ H2O হচ্ছে 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4। মোল ফ্র্যাকশন অফ CO2, এটা একসাথে ইকুয়াল করে দিচ্ছি, মোল ফ্র্যাকশন অফ H2 দুজনেরই একই, কারণ এক্স অ্যামাউন্টে তৈরি হয়েছে, তাহলে দুজনেরই x/4 মোল ফ্র্যাকশন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পার্শিয়াল প্রেশার অফ CO, কার্বন মোনোঅক্সাইড, মোল ফ্র্যাকশন অফ CO ইন্টু টোটাল প্রেশার 2 atm। পার্শিয়াল প্রেশার অফ H2O, পার্শিয়াল প্রেশার অফ H2O কত, 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4 ইন্টু 2। এগুলো কেটে দেওয়া যাবে, তুই বলে কেটে দিন, কেটে দেবো, আপাতত যেভাবে লিখছি সেভাবে লিখি। আর পার্শিয়াল প্রেশার অফ CO2 আর পার্শিয়াল প্রেশার অফ H2, এটা আবার সেম, কত, x/4 ইন্টু 2, এত atm করে। তাহলে প্রত্যেকের আমি ইন্ডিভিজুয়াল কি পেয়ে গেলাম, প্রত্যেকের আমি ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশার পেয়ে গেলাম। এবার কেপিতে বসাতে হবে না। এবার আরেকটা, তাহলে আমরা কি কি পেলাম, এখনো পর্যন্ত হচ্ছে যে 1 নম্বরের উত্তর পাইনি, 2 নম্বরেরটা কিছুটা আসতে পেরেছি। 1 নম্বরের উত্তর পাইনি বলা ভুল, H2 এর ইকুইলিব্রিয়াম মোল পেয়েছি, সেটা এক্স টার্মে রয়েছে, এক্স্যাক্টলি ভ্যালুটা তো পাইনি। আর প্রত্যেকের যে প্রতিটি উপাদানের যে আংশিক চাপ সেটাও পেয়েছি, কিন্তু সেখানে এক্স রয়েছে। এই এক্স টার্মটাকে তো ক্যালকুলেট করতে হবে। এই এক্স টার্মটা আমরা এবার কীভাবে ক্যালকুলেট করব, সেটার দিকে দেখি। আমাকে কেসি বলেছে, সেটাকে আমরা এবার ইউজ করব। কেসি বলেছে, তাহলে কেসি থেকে কেপি বার করতে হবে। কি বার করতে হবে, কেসি থেকে কেপি বার করতে হবে। তাহলে আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এনটা দেখতো, সি প্লাস ডি 1 + 1, এ প্লাস বি 1 + 1, তা 2 - 2, তাহলে ডেল্টা এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 0। তাহলে কেপি ইকুয়াল টু কেসি, তাহলে কেপির ভ্যালু, কেপি ইকুয়াল টু কেসি, দ্যাট মিনস 0.63। একই ভ্যালু আসছে, ভ্যালু ডিফারেন্ট আসছে না, 0.63 হলো। এবার কেপির ইকুয়েশন এটাকে বসিয়ে ওখান থেকে এক্স ক্যালকুলেট করা। তাহলে কেপি ইকুয়াল টু কী হবে, পার্শিয়াল প্রেশার অফ CO2 আর H2, এদের দুজনের ভ্যালুটা একই, কত, x/4 ইন্টু 2, মানে x/2 লিখছি, ঠিক আছে, x/2 ইন্টু x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস x/4 ইন্টু 2, তাহলে 1 মাইনাস x/2 ইন্টু 3 মাইনাস x/2, 3 মাইনাস x/2। কেপির ভ্যালুটা হচ্ছে 0.6, তাহলে 0.6 ডিভাইডেড বাই 2টা আমি যদি সরিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো x² নিচে 1 মাইনাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। এবার এখানে ক্রস মাল্টিপ্লাই করলে x² আসবে, এই x² টার্মগুলো থাকবে, বোথ সাইড x² থাকবে, সেই x²গুলোকে ক্যালকুলেট করে ওখানে আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দাঁড়াবে না? এখানে মাল্টিপ্লাই করবি 3 মাইনাস এক্স মাইনাস 3x প্লাস x², ক্রস এদিকে 0.6 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে, এদিকে একটা x² আছে, সেই x² থেকে x² বিয়োগ হয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দাঁড়াবে। সেখানে শ্রীধরাচার্য লাগাতে হবে, সেখানে শ্রীধরাচার্য লাগিয়ে এখান থেকে তোকে এক্স এর ভ্যালুটা বার করে নিয়ে আসতে হবে। বোঝাতে পারছি কথাটা, না পারছি না? তাহলে কি দাঁড়াবে, আমি যদি একটা লাইন লিখেও দিই, দাঁড়াবে x² ইকুয়াল টু 0.6 এর সাথে কি কি মাল্টিপ্লাই হবে, দেখ প্রথমে 1 এর সাথে 3 এর মাল্টিপ্লাই করি, তাহলে 3 ইন্টু 0.63, 0.6 লিখে দিয়েছি, দেখেছিস, 0.63। তাহলে কি হবে, আমি ক্রস মাল্টিপ্লাই করছি, আমি 1 মাইনাস এক্স এর সাথে 3 মাইনাস এক্সকে গুণ করছি, গুণ করে করে প্রতিটা টার্মকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে একবারে বসাচ্ছি। যদি না ভাবতে পারিস আগে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিবি। এটা মানে ক্রস বলছি, এখানে মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 3 আসবে, হলো মাইনাস এক্স আসবে, মাইনাস 3x আসবে, প্লাস x² আসবে, এটাই তো। তার মানে 3 মাইনাস 4x প্লাস x² আসবে। এই টার্মটাকে আমি এদিকে 0.63 সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে, এটাই আসে। এই টার্মটাকে আমি এখন যদি মাল্টিপ্লাই করি, তাহলে 3 ইন্টু 0.63,
এটা ঘুরিয়ে লিখি 3 ইন্টু 0.63, 3 ইন্টু 0.63 তাহলে আসে 1.89, এখানে -4x, তাহলে 0.63 সাথে 0.63 সাথে 4 মাল্টিপ্লাই হবে, তাই তো 0.63 সাথে 4 মাল্টিপ্লাই হবে, তাহলে করি 0.63 ইন্টু 4 আসে 2.52, তাহলে -2.52x, -2.52x, আর এক্স স্কোয়ার তো কিছু লেখারই নাই, প্লাস 0.63 এক্স স্কোয়ার, এরকম একটা ক্যালকুলেশন হবে। 0.63 এক্স সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসবি, এক্স স্কোয়ার থেকে 0.63 এক্স স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাওয়ার পর বাকি যে টার্মটা থাকবে সেই টার্মগুলোকে নিয়ে তুই সিধর আচার্য লাগাবি, দিয়ে এটাকে ক্যালকুলেট করবি। আশা করি বুঝতে পারছিস কথাটা আমার, ঠিক আছে? বেশ, এবার এখান থেকে তোকে এক্সট্রা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমরা এটা করলে এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এক্স এর ভ্যালু এখান থেকে আমরা যেই বার করে ফেলবো, এক্স এর ভ্যালু আমরা যেই বার কি বললাম, এক্স এর ভ্যালু আমরা এখান থেকে যেই বার করে ফেলবো, তাহলে H2 এর মোল পেয়ে যাব। আর এই যে পার্শিয়াল প্রেসারগুলোতে এক্স এর ভ্যালুগুলোকে বসিয়ে দিলেই আমরা প্রত্যেকের প্রতিটি উপাদানের আংশিক চাপও আমরা পেয়ে যাব। H2 এক্সটা এখান থেকে ক্যালকুলেট হলেই মোলস অফ H2টাও আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে আশা করি বুঝতে পারলি। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলেছে 300 কেলভিন উষ্ণতায় বদ্ধ পাত্রে প্রদত্ত বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, N2 দুটোই গ্যাস। সাম্যাবস্থায় N2O4 ও NO2 এর আংশিক চাপ বলে দিয়েছে, সাম্যাবস্থার চাপ বলে দিয়েছে। উষ্ণতা স্থির রেখে বিক্রিয়া সিস্টেমের আয়তন দ্বিগুণ করা হলো। নতুন সাম্যাবস্থায় N2O4 আর NO2 এর আংশিক চাপ থেকে ক্যালকুলেট করতে বলেছে। ভলিউমটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে, ভলিউমটাকে দ্বিগুণ করে দেওয়ার ফলে নতুন সাম্যাবস্থা আসছে, মানে ইকুইলিব্রিয়াম ডিসরাপ্ট হচ্ছে, সেই ইকুইলিব্রিয়াম আবার পুনঃপ্রতিষ্ঠা হবে, তাই তো? তাহলে এখানে কিছু একটা লাসাতেলিয়ারের প্রিন্সিপাল আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আগে ইকুইলিব্রিয়ামে এটার কেপি কত সেটা আমাদের আগে বুঝতি। তাহলে ইকুইলিব্রিয়ামের এটার কেপি কত সেটা বার করি। তাহলে ইকুইলিব্রিয়ামে এটার কেপি কত আসবে, ইকুইলিব্রিয়ামে কেপি আসবে পার্শিয়াল প্রেসার অফ NO2 তার হোল স্কোয়ার। তাহলে পার্শিয়াল প্রেসার অফ NO2 1.1 তার হোল স্কোয়ার, 1.1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4 কত 0.28। তাহলে 1.1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.28, দুটো এটিএম আছে, এটিএম স্কোয়ার বাই এটিএম, তাহলে শুধু এটিএম ইউনিট দাঁড়াবে। তাহলে শুধু এটিএম এটার ইউনিট কত দাঁড়াবে, দাঁড়াবে 4.32 এটিএম কেপির ভ্যালু, তাহলে 4.32। বেশ, এবার কন্ডিশনটা বলেছে ভলিউমটাকে আগের দ্বিগুণ করা হলো, ভলিউমটাকে আগের দ্বিগুণ করা হয়েছে। আমরা জানি প্রেসারের সাথে ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট বয়েলস ল। তাহলে প্রেসার যদি ভলিউম যদি ইনক্রিজ করে, প্রেসার কি হবে, ডিক্রিজ করবে। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল গ্যাস পার্টিকেল নয়, প্রতিটা ইন্ডিভিজুয়াল যে মলিকিউল যে প্রেসার দিচ্ছিল, মানে ওখানে ইন্ডিভিজুয়াল মলিকিউল মানে NO2 যে প্রেসারটা দিচ্ছিল আর N2O4 যে প্রেসারটা দিচ্ছিল, ইন্ডিভিজুয়ালি যে প্রেসারটা দিচ্ছিল সেই প্রেসারটা কমবে। কতটা কমবে, ভলিউম যদি আগের দ্বিগুণ হয় প্রেসার আগের অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন নতুন সিচুয়েশানে NO2 এর যে পার্শিয়াল প্রেসারটা এটা ইকুইলিব্রিয়ামে থাকছে না, যেই ভলিউমটাকে দ্বিগুণ করে দিলি ওটা ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেল। সেই সিচুয়েশনে ভলিউমকে যেই তুই দ্বিগুণ করলি তখন NO2 এর প্রেসারটা আগের অর্ধেক হয়ে যাবে। NO2 এর আগে কত ছিল 1.1, এখন 1.1 এর অর্ধেক হবে। তাহলে 1.1 এর অর্ধেক কত হয়, 1.1 ডিভাইডেড বাই 2, তাহলে 1.1 ডিভাইডেড বাই 2 দ্যাট 0.55, ঠিক লিখছি, একবার দেখে নিলাম সব ডেটা ঠিক আছে নাকি। 0.55 এটিএম, ইউনিটগুলো পরীক্ষার খাতায় লিখিস নাই নাম্বার কাটবে। এটা এটিএম হলো কারণ উপরে এটিএম স্কোয়ার বা এটিএম, তাহলে শুধু এটিএম। আর পার্শিয়াল প্রেসার অফ NO2টা আগে লিখলাম, আর N2O4টা লিখতে তো আগে, অসুবিধা নেই। N2O4 0.14 আছে, তাহলে N2O4 আগের অর্ধেক হয়ে যাবে, তাহলে 0.14 এটিএম হবে এটা, ঠিক আছে? তাহলে এটা 0.14 এটিএম হলো। নতুন যে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে, তো ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেলে আমি যদি ইকুইলিব্রিয়াম যেভাবে বসাই সেভাবে যদি আমি ক্যালকুলেট করি, কিন্তু যদি ইকুইলিব্রিয়ামের প্রেসার বা কনসেন্ট্রেশন না বসায় তখন কোসেন্ট আসে। ইকুইলিব্রিয়ামে এটা অবভিয়াসলি এটা ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন হলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন থাকলে প্রেসার হলে পার্শিয়াল প্রেসার, তো সেক্ষেত্রে QP,
তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে, তাহলে এগুলো যেটা সেই ইকুইলিব্রিয়াম প্রেশার নয়, ইকুইলিব্রিয়াম রিএস্টাবলিশ করবে, করার আগে তাহলে কি দাঁড়াবে কিউপি NO2 তার স্কোয়ার, তাহলে 0.55 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.14। এইটার ক্যালকুলেশনটা তুই তোর বইয়ে যদি দেখিস, বইয়ে কি করেছে 0.14 এর হোল স্কোয়ার করেছে ডিভাইডেড বাই 0.55 করেছে, একটু ভালো করে দেখিস তোর বইয়ের ওখানে NO, দেখ কোশ্চেনে কি বলেছে NO2 এর 1.1 এর অর্ধেক হচ্ছে 0.55, তাই তো N2O4 এর কত 0.28, তার কত হয় 0.14। তোর বইয়ে এখানে ডেটাটা বসানোর সময় NO2টা বলে ফেলেছে 0.14 আর N2O4 এরটা বলে ফেলেছে 0.55, ঠিক আছে, দিয়ে উল্টোটা বসিয়ে ফেলেছে এখানে বসানোর সময়। সো বইয়ে এখানে একটু গন্ডগোল করা আছে, একটু ভালো করে দেখবি। বইয়ে অর্ধেক করার সময় PNO2টাকে বলে দিয়েছে 1.48, ভালো করে দেখবি NO2 আর N2O4 লিখেছে, N2O4 এরটা বলে দিয়েছে, N2O4 এরটা বলেছে 0.55, NO2 বলেছে 0.14। এরপরে যখন ক্যালকুলেশন করেছে আবার সেখানে আবার কিন্তু NO2টাকে 0.55 বলেছে, তো বইয়ে এই জায়গাটা একটু মিস্টেক আছে। তো যাই হোক, এই ডেটাটা বসালে এখান থেকে ক্যালকুলেট কর 0.55 আর 0.14, এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা করবো 0.55 ইন্টু 0.55 0.3025 ডিভাইডেড বাই 0.14, তাহলে আসে 2.16 মতো। অবশ্যই দেখতে পাচ্ছিস 4.32 এর এক্স্যাক্টলি অর্ধেক, কারণ আমি তার পরেরগুলোকে নিচ্ছি না, এতটা, তাহলে এতটা এটিএম এ প্রেশার কমেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিউএসপি লিখে দিচ্ছি, কিউপি ইজ লেস দ্যান কেপি। কিউপি যদি কেপির থেকে কম হয় তাহলে আমরা কি বুঝি, রিয়াকশান এখনও ইকুইলিব্রিয়াম রিচ করেনি, রিয়াকশান আরও কিছুটা ফরওয়ার্ড ডিরেকশানে হবে এবং রিয়াকশানটা ফরওয়ার্ড ডিরেকশানে হওয়ার পর সে ইকুইলিব্রিয়ামকে রিএস্টাবলিশ করবে। তাহলে ব্যালেন্স ইকুয়েশনটা যদি আমাদের লেখা হয়, ব্যালেন্স ইকুয়েশনকে আমরা লিখছি যে N2O4 থেকে, ভালো করে দেখ, N2O4 থেকে 2NO2, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে 2NO2, আমি কালারটা চেঞ্জ করে দিই, 2NO2 ডবল তৈরি হয়, একটা N2O4 ভাঙলে NO2 ডবল তৈরি হয়। অর্ধেক যখন করে দিয়েছি ভলিউমটাকে যখন ডবল করেছি, প্রেশারটা কত চলে এসছে এর 0.14, এর প্রেশারটা কত হয়েছে 0.55। এবার রিয়াকশান কিছুটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে, তবে গিয়ে ইকুইলিব্রিয়াম রিএস্টাবলিশ হবে, ঠিক আছে। রিয়াকশানটা এখন কিছুটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে, ফরওয়ার্ড ডিরেকশনে হলে কি হবে, এক্সিস্টিং যে প্রেশার N2O4 এর, N2O4 আরও কিছু ভাঙবে, তার মানে N2O4 এর যে এক্সিস্টিং প্রেশার, সেই এক্সিস্টিং প্রেশারটা কমবে। ইকুইলিব্রিয়াম রিএস্টাবলিশ করলো, এর প্রেশারটা কিছু কমলো, এর পি অ্যামাউন্ট কমলে এর ডবল বাড়বে, ব্যালেন্স ইকুয়েশন তাই বলছে। তাহলে এখানে কতটা হবে 0.55 প্লাস পি হবে না কিন্তু, প্লাস 2p হবে, কারণ এর পি অ্যামাউন্ট কমলে এর ডবলে ইনক্রিজ করবে সেটা। এটা পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনটাকে তোকে কেপির ইকুয়েশনে বসাতে হবে। তাহলে কেপি ইকুয়াল টু কত, 0.55 প্লাস 2p সেটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.14 মাইনাস পি। আর ব্যালেন্স এর যে ইকুয়েশনে কেপি, এবার সলভ করো কী করে, কেপির তো ভ্যালু চাই। টেম্পারেচার যদি ফিক্স থাকে কোনো একটা রিয়াকশানের, কেপির ভ্যালু কোনোদিনও চেঞ্জ হবে না, কেপির ভ্যালু কোনোদিনও চেঞ্জ হবে না। 4.32 ATM, ওটা তার ইকুইলিব্রিয়াম প্রেশারগুলোকেই বসিয়ে বার করেছিলাম। তাহলে ইকুইলিব্রিয়াম যখন রিএস্টাবলিশ হবে অবশ্যই তাদের আর প্রেশারের ভ্যালুটা সেম থাকবে না, কিন্তু টেম্পারেচার চেঞ্জ না হলে যে ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না সেটা হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের। এটার সাথে এটা সমান করে এবার তো তোকে এটাকে ক্যালকুলেট করে নিতে হবে। প্রথমে কি করবি, প্রথমেই তুই এবার তো একটু ক্যালকুলেশনটা জটিল হবে। a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, 0.14 মাইনাস পি আছে, ক্রস মাল্টিপ্লাই করে দিবি 4.32 দিয়ে, 0.14 মাইনাস 0.14 আছে 4.32 মাল্টিপ্লাই হবে, মাইনাস 4.32 পি হবে, আর 0.55 প্লাস 2p যেটা রয়েছে ওখানে একটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দিবি, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে পি স্কোয়ার, পি টার্ম, সিঙ্গেল নিউমেরিক্যাল টার্মগুলোকে একদিকে নিয়ে এসে আগেরগুলো থেকে যেরকম করে শ্রীধর আচার্য লাগিয়ে পি ক্যালকুলেট হয়েছে, এখানেও সেরকম শ্রীধর আচার্য লাগিয়ে পিটা ক্যালকুলেট হবে। তাহলে পি তুই যদি পেয়ে যাস তাহলে তুই এখান থেকে কি পেয়ে যাবি, তোকে জানতে কি চেয়েছে, নতুন সাম্যাবস্থায় এদের আংশিক চাপ কত। এই তো পি এর ভ্যালু এখান থেকে বেরোবে, এখানে মাইনাস পি করে দেবো, এখানে মাইনাস পি করে দিলি, এখানটায় মাইনাস পি করে দিবি, তাহলে নতুন ইকুইলিব্রিয়ামে N2O4 ইকুইলিব্রিয়াম প্রেশারটা পেয়ে যাবি, আর এখান থেকে প্লাস 2p করে দিবি 0.55 এর সাথে, তাহলে এটার ইকুইলিব্রিয়াম প্রেশারটা পেয়ে যাবি। এরপরে তো শ্রীধর আচার্য করতে হবে, এবার তো ক্যালকুলেটার আছেই, তাহলে তো কোনো ব্যাপার নয় ক্যালকুলেট করা। ক্যালকুলেটার যখন তোকে দিচ্ছে পরীক্ষাতে ইউজ করতে, তাহলে তোকে তো একদম সুন্দর করে অ্যাকিউরেটলি ডেটা আনতে হবে, কোনো অ্যাপ্রক্সিমেশন নিতে পারবি না। বেশ,
নেক্সট দেখি, এটা খুব সিম্পল কোশ্চেন, এতক্ষণ ধরে যা কোশ্চেন করা হলো এই কোশ্চেনটা আর কোনো জটিলতাই হবে না, সিম্পল। বলেছে যে 50% বিয়োজন হয়, কেপির মান বলে দিয়েছে, গ্যাস গ্যাস গ্যাস, বিক্রিয়া সিস্টেমের চাপ কত হলে, বিক্রিয়া সিস্টেমের চাপ কত হলে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাম্যাবস্থায় 50% PCl5 এর বিয়োজন ঘটবে। তাহলে PCl5 এর 50% বিয়োজন ঘটাতে হবে। ইকুয়েশনটা লেখ না, PCl5, আর আমি গ্যাস লিখছি না, পরীক্ষাতে গ্যাস লিখিস ব্র্যাকেটে, ঠিক আছে, PCl3 প্লাস Cl2। এবার PCl5 ইনিশিয়াল ধরে নিলাম এটার A মোল নিয়েছি, এটা তখন 0 0, ইকুইলিব্রিয়াম আসবে পৌঁছাবে যখন ইকুইলিব্রিয়ামে এর 50% বিয়োজন ঘটবে। তাহলে যদি ইনিশিয়ালি A নিই, এটা যদি ইনিশিয়ালি হয় তাহলে ইকুইলিব্রিয়াম আস্তে আস্তে এটার অর্ধেক ভাঙবে, তাহলে 0.5 A ভেঙে যাবে, পরে কতটা থাকবে তাহলে 0.5 A পড়ে থাকবে, তাহলে অর্ধেক ভেঙে গেলে অর্ধেকই পড়ে থাকে। এর যখন 0.5 ভাঙে তাহলে এরও তখন 0.5 A অ্যামাউন্ট তৈরি হবে, এটারও 0.5 A অ্যামাউন্টই তৈরি হবে। হলো, এবার কেপি এর ভ্যালু বলেছে, এবার কেপির ভ্যালু বলে দিয়েছে, ওখান থেকে এ বেরিয়ে চলে আসবে। এটা খুব সিম্পল নিউমেরিক্যাল হলো। এটা এটা এই কোশ্চেনটা আর কিছু মনে হলো যে কোশ্চেনটা কঠিন বা কিছুই কঠিন কোশ্চেন নয়। এবার তুই প্রত্যেকের মোল পেয়েছিস, কেপি দিয়েছে, অবশ্যই তুই পার্শিয়াল প্রেশার বসাতে হবে। মোল বলা রয়েছে বলে তুই ডাইরেক্ট পার্শিয়াল প্রেশারের জায়গায় মোল বসিয়ে দিতে পারিস না। তাহলে এখান থেকে তোকে কি করতে হবে, এখান থেকে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে টোটাল মোলটা বার করতে হবে। তো টোটাল মোল দেখ 0.5 A প্লাস 0.5 A প্লাস 0.5 A মানে 1.5 A। 1.5 A তুই যদি পেয়ে যাস টোটাল, তাহলে তুই এখান থেকে কেপি বার করতে পারবি, মোল ফ্র্যাকশন ওখান থেকে বার করবি, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার করে দিলেই ওখান থেকে কি বেরিয়ে আসবে, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার করে দিলেই পার্শিয়াল প্রেশার বেরিয়ে আসবে। আর বিক্রিয়া সিস্টেমের চাপ কত হলে, তাহলে এই চাপটাই তোকে জানতে চাইছে, টোটাল প্রেশারটাই তোকে জানতে চাইছে। তাহলে এদের ইন্ডিভিজুয়াল আমি যদি বলি তাহলে টোটাল মোল কত হচ্ছে, আমি এখান থেকে এখানে লিখছি, ঠিক আছে, টোটাল মোল 0.5 A 0.5 A 0.5 A তাহলে 1.5 A। তাহলে পার্শিয়াল প্রেশার অফ PCl5 কত, মোল ফ্র্যাকশন অফ PCl5, মোল ফ্র্যাকশন কত, মোলস অফ PCl5 অ্যাট ইকুইলিব্রিয়াম 0.5 A ডিভাইডেড বাই টোটাল মোল 1.5 A, আর ধরে নিলাম টোটাল প্রেশার হচ্ছে ক্যাপিটাল P। এরকম করে বাকিদের ক্যালকুলেশনটাও হবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ PCl3 এটা ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ Cl2, যেটা দাঁড়াবে 0.5 A ডিভাইডেড বাই 1.5 A ইন্টু ক্যাপিটাল P। এবার আমি যদি কেপির ইকুয়েশনে বসাই, কেপির ইকুয়েশনে কি হবে, 0.5 A এ আমি কেটে দিলাম, তাহলে 0.5 ডিভাইডেড বাই 1.5 ইন্টু পি, যেটা সেটার হোল স্কোয়ার আসবে। এটা হোল স্কোয়ার কেন আসবে, কারণ দুবার একই টার্ম, এটারও যা এটারও তা, দুবার একই টার্ম, তাহলে উপরে একটা হোল স্কোয়ার টার্ম আসবে, উপরে একটা হোল স্কোয়ার টার্ম আসবে, আর নিচে কি আসবে, নিচে আসবে 0.5 A। এখানে এ আমি যদি কেটে দিই 0.5 বাই 1.5 ইন্টু পি, কেপির ভ্যালু বলা রয়েছে 1.8, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করে নিবি, এই পয়েন্ট সরালে এটা চলে আসে 3, এরও পয়েন্ট সরালে এটা চলে আসে 3, তাহলে উপরে হচ্ছে বেসিক্যালি পি বাই, উপরে কি আসছে, উপরে আসছে যে পি স্কোয়ার বাই 9 এরকম আসবে, পি স্কোয়ার বাই 9, আর যেটা ডিভাইডেড বাই 1/3 হয়ে আছে সেটা 1/3 উপরে উঠলো, আর উপরে পি আছে, তাহলে এটা দিয়ে এটা কেটে যাবে, 9 3 দিয়ে কাটবে, তাহলে এখানে 3 হবে, এখানে একটা পি পড়ে থাকবে, আর এখানে তো 1.8 লেখা রয়েছে, তাহলে পি ইকুয়াল টু আসবে 1.8 ইন্টু 3, তাহলে ক্যাপিটাল পি আসবে 1.8, 18 ইন্টু 3, ঠিক আছে, তাহলে 18 ইন্টু 3 কত হয়, 3 18 54, রাইট। তাহলে 5.4 এখান থেকে টোটাল প্রেশারটা বেরিয়ে এলো। এবার এখান থেকে তো বাকি ক্যালকুলেশনটা তুই নিজের মতো করে নিতে পারবি, আমি আমার মতো করলাম, তাহলে 5.4 বেরিয়ে চলে এলো। তাহলে এই কোশ্চেনটা তোদের কাছে কোনো ব্যাপারই হলো না, কারণ এর আগে আরও অনেক কঠিন নিউমেরিক্যাল আমরা করলাম, তাই না? তাহলে এই কোশ্চেনটা সলভ করাটা কোনো ব্যাপার নয়। এবার নেক্সট কোশ্চেন, এটা আমরা একটু ডেলজির কোশ্চেন। এই কোশ্চেনের প্রথম হাফটা একটু থার্মোডাইনামিক্সের পার্ট, থার্মোডাইনামিক্সটা করবো এরপরে, তাহলে অসুবিধা হবে না। তাহলে প্রথম পার্টে আমাকে ডেলজি নটের ভ্যালু বার করতে দিয়েছে, না বার করতে কোথায় দিয়েছে, ডেলজি নটের ভ্যালু বার করতে দিয়েছে, এবং কেসির ভ্যালু নির্ণয় করতে দিয়েছে, রাইট। তাহলে ডেলজি নটের ভ্যালু বার করতে দিয়েছে, কেসির বার করতে দিয়েছে, তাহলে যে ইকুয়েশনটা ইউজ হবে আমরা জানি যে ডেলজি নট ইকুয়াল টু মাইনাস RT ln কেসি, রাইট। এটা এবার CO2 এবং CO এর যে গিবস ফ্রি এনথালপি ফর্মেশন সেটা বলে দিয়েছে, O2টা বলেনি। এটা আমরা থার্মোডাইনামিক্স পড়লে জানতে পারবো, কেউ যদি তার এলিমেন্টাল ফর্মে হয় তার জন্য ভ্যালু 0 হয়ে যাবে। এবার আমি যদি বলি ডেল জি
জিরো ফরমেশনেরটা হবে ডেল জি জিরো অফ প্রোডাক্ট মাইনাস ডেল জি জিরো অফ সাবস্ট্রেট। ঠিক আছে, প্রোডাক্টকে, প্রোডাক্ট হচ্ছে CO2 বলে দিয়েছে -394.4 মাইনাস ডেল জি, এখানে কি আছে CO, তাহলে তার ভ্যালুটা বিয়োগ হয়ে যাবে, অলরেডি মাইনাস সাইনে রয়েছে, মানে মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেল 137.3, আর CO2টা তো জিরো, O2টা তো জিরো, তাই O2টা আমার এখানে নেওয়ার কোনো দরকারই নেই। O2 পার্টটা কি, O2 পার্টটা তো আমার এখানে জিরো, তাই O2 নিয়ে আমার এখানে কোনো কাজ নেই। আশা করি বুঝতে পারছিস। তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত হবে, একটু বাদ দিই, 294 নাকি, 394.4। ক্যালকুলেটর কি বলছে দেখি, 394.4, 394.4 137.3, ঠিক লিখলাম? হ্যাঁ, এখান থেকে আছে 257.1, তাহলে -251.7, আরেকবার ডেটাটা দেখি, 251.7 ইউনিট কি হবে দেখ, এখানে কি ইউনিট আছে, কিলোজুল পার মোল, তাহলে এগুলো কিলোজুল পার মোল, কিলোজুল মোল ইনভার্স। তাহলে আমরা প্রথম কাজটা করে ফেললাম, এটা বার করে ফেললাম। ডেল জির ভ্যালু আমরা জানি, তা ডেল জির ভ্যালুতে গিয়ে আমরা যদি এটা বসিয়ে দিই, এরপরে যদি অ্যান্টিলগ করে দিস, তাহলেই তো ভ্যালুটা বেরিয়ে চলে আসবে, আসবে না? তাহলে কি হবে, কি লিখবি এখানে, এখানে লিখবি -251.7, তাহলে এখানে কিলো জুলে আছে, কিলো জুলে রয়েছে, তাহলে কিলো জুলটাকে, আর ওদিকে আর এর ভ্যালু বসাতে হবে, তাহলে এদিকে যদি জুলে থাকে, কিলো জুলে আছে, জুল করে নেবো, আর এর ভ্যালু বসাতে হবে, আর এর ভ্যালু তাহলে তোকে জুল পার মোল পার কেলভিনে বসাতে হবে, নিশ্চয়ই লিটার অ্যাটমসফিয়ারে বসাতে পারিস না, ক্যালোরিতে বসাতে পারিস না, ইউনিট ম্যাচ করবে না। তাহলে ইউনিট ম্যাচ করবে না, তাহলে 2.57 এটা কিলো জুল আছে, তাহলে কিলো জুলকে আমি করে দিই জুল, জুল করলাম 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করে, এটার ভ্যালু বসলো জুল পার মোল পার কেলভিন 8.314, এর আলাদা আলাদা ভ্যালু তো তোকে মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। 298 কেলভিনের রিয়াকশন হচ্ছে, তো 298 কেলভিন টেম্পারেচারে তুই পুট করে দিবি, বসিয়ে দিই 298, দেখা যাচ্ছে কি এতটা দূরে? হ্যাঁ দেখা যাচ্ছে। ইন টু পার্টে কি আছে, এলএন কেসি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তোকে কি বার করে নিয়ে আসতে হবে, এলএন কেসিকে একদিকে রাখবি, বাকি টার্মটাকে ডিভাইড করে দিবি। তাহলে এখান থেকে এলএন কেসির ভ্যালুটা অবশ্যই দেখ নেগেটিভে আসবে, আসুক, কি অসুবিধা আছে? তাহলে এখান থেকে এলএন কেসি আসবে, তাহলে এলএন কেসির ভ্যালুটা কত হবে, এলএন কেসির ভ্যালুটা, তাহলে দেখ একটা জিনিস যেটা মিস করেছি লিখতে, এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা এখানে দিইনি, তাহলে মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে এলএন কেসির ভ্যালুটা এখান থেকে বেরিয়ে আসবে, এবার এখান থেকে তো এলএন কেসির তোকে ভ্যালুটা বার করতে হবে। এলএন কেসির ভ্যালুটা 103.77, তোর বইয়ের ডেটাটাই আমি বলছি 103.77। এবার এখান থেকে তোকে অ্যান্টিলগ করতে হবে, অ্যান্টিলগ করা বলেছিলাম, এলএন মানে হচ্ছে লগ বেস ই, তাহলে এখান থেকে কেসি এর ভ্যালুটা হয়ে যাবে e⁻, 103.77, এটার যা ভ্যালু সেটাই হয়ে যাবে ইকুয়েশনের কেসির ভ্যালু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তো কেসির ভ্যালুটা এখান থেকে বার করে নিয়ে আসতে হবে অ্যান্টিলগ করে, এবার এটা তো একটু ক্যালকুলেট করে নিবি, ক্যালকুলেটারে এই ডেটাটা বসাবি, তাহলে এটা বেরিয়ে চলে আসবে, বাস এত দূর হয়ে গেল। এবার আমরা লাস্ট যে কোশ্চেনটা দেখবো, লাস্ট কোশ্চেনটা এটা WBJEর কোশ্চেন, হ্যাঁ এটা WBJEর কোশ্চেন, এটা টিপিক্যাল কোশ্চেন, বলেছিলাম যে তিনটে ইকুয়েশন বা দুটো ইকুয়েশন বলা থাকবে, সেখান থেকে 3 নম্বর কোনো একটা ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তোকে বার করে নিয়ে আসতে হবে, যে যে ইকুয়েশনকে যোগ করবো তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো গুণ হয়ে যাবে। তাহলে দেখ তিনটে ইকুয়েশন বলা আছে, N2 + H2 2NH3K1, N2O2 থেকে NO, আর H2 + হাফ থেকে NO2। ফোর্থ ইকুয়েশনটা বলে দেয়নি, ফোর্থ ইকুয়েশনটা কি করেছে, ফোর্থ ইকুয়েশনটা বলে দিয়েছে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য অক্সিডেশন অফ 2 মোল NH3 টু গিভ NO। তাহলে এটাকে আমি যতটুকু বলেছে ততটুকু ইনফরমেশনকে লিখি না, তুই জানিস না কি হচ্ছে, যেটাই বলেছে যে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর অক্সিডেশন অফ 2 মোল অফ NH3 টু গিভ NO, আর অক্সিডেশন হবে, অ্যামোনিয়ার অক্সিডেশন হবে, কি দেবে, NO2, 2 মোল অ্যামোনিয়ার অক্সিডেশন হবে। আগে যেটা যতটুকু বলেছে লিখি, তাহলে অ্যামোনিয়ার অক্সিডেশন হবে, তাহলে অ্যামোনিয়া লিখলাম, অক্সিডেশন হয়ে কি দেবে, অক্সিডেশন হয়ে তোকে দেবে NO2 বলছি, সরি NO দেবে। আচ্ছা, অক্সিডেশন হতে গেলে আমার কি লাগবে, অক্সিডাইজিং এজেন্ট লাগবে, তাই না? অক্সিডেশন হতে গেলে অক্সিডাইজিং এজেন্ট লাগবে, তুই বলবি অক্সিডাইজিং এজেন্ট তো অনেক কিছুই হতে পারে, কোন অক্সিডাইজিং এজেন্ট দেবো? তাহলে অবশ্যই এখানে আগের তিনটে ইকুয়েশনকে ইউজ করে এই ইকুয়েশনটা দাঁড় করাতে হবে, কারণ অপশন দেখে বুঝতে পারছিস K1 K2 K3 টার্মে রয়েছে, তাহলে এই ইকুয়েশনে তুই অক্সিডাইজিং এজেন্ট হিসাবে একজনকেই দেখতে পাচ্ছিস, অক্সিজেন ইটসেলফ, তাহলে এখানে O2 দিলাম। আর কি বলেছে, 2 মোল অ্যামোনিয়ার অক্সিডেশন করতে হবে, তাহলে 2 দিলাম। আচ্ছা, এখন ব্যালেন্স করব, নাইট্রোজেন আর অক্সিজেন রিয়াকশন করতে NO দিল, বাকি হাইড্রোজেন আর এক্সট্রা যে অক্সিজেন থাকবে সেটা এখানে জল প্রডিউস করবে, ওয়াটার।
এবার অ্যামোনিয়া তো 2 মোল ফিক্স, এটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না, তাহলে নাইট্রোজেনটা তো এখানে 2 মোল হতে বাধ্য, দিলাম। হাইড্রোজেনের ওই যে H2O যে হাইড্রোজেন তার সোর্স অ্যামোনিয়ার হাইড্রোজেন, তাহলে অ্যামোনিয়া তো 2 মোল থেকে ছড়াতে পারছি না, কোশ্চেনে 2 মোল বলে দিয়েছে যেহেতু, তাহলে 2 মোল, তাহলে 3 2 6টা হাইড্রোজেন, তাহলে এটাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। এই 3 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে যেটা হয়ে গেল 2টো অক্সিজেন আর 3টে অক্সিজেন, মানে 5টা অক্সিজেন। এটা তো অক্সিজেন O2 হয়ে রয়েছে, এটাকে 2 4 5 1 2 3 4 5 6 যাই দিয়ে মাল্টিপ্লাই করি না কেন, একটা থেকে 2টো অ্যাটম, 2টো থেকে 4টে, 3টে থেকে 6টা, 4টে থেকে 8টা, 8টা অ্যাটম আসবে। 5টা অ্যাটম আমি মেলাবো কি করে? তাহলে একটু বুদ্ধি লাগাতে হবে, 5টা অ্যাটম করতে হবে, তাই না? 5টা অ্যাটম আমি কিভাবে করতে পারবো? আমি একটা কথা বলি, দেখ O2, রাইট, O2 মানে হচ্ছে 2টো অক্সিজেনের অ্যাটম, 1 মোল O2 মানে 2টো অক্সিজেনের অ্যাটম, তাহলে হাফ মোল O2 মানে কতগুলো অক্সিজেনের অ্যাটম বোঝায়? 5টা বলছি, একটা অক্সিজেনের অ্যাটম বোঝায়, একটা অ্যাটম বোঝায়, 10 নয়, এটা একটা অ্যাটম, হ্যাঁ একটা অ্যাটম বোঝায়। তাহলে আমি যদি বলি 5/2 O2, তাহলে হাফ মানে যদি একটা অক্সিজেনের অ্যাটম বোঝায়, 5/2 মানে 5টা অক্সিজেনের অ্যাটমকেই বোঝাবে। তাহলে এখানে অক্সিজেনের আগে 5/2 করতে তুই বাধ্য হচ্ছিস, কারণ অ্যামোনিয়াটাকে 2 মোলে এরা ফিক্স করে রেখেছে। অ্যামোনিয়াই হচ্ছে হাইড্রোজেনের সোর্স, তাহলে ওয়াটারটাকেও এক্সট্রা কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে তুই পারছিস না, তাহলে 5/2টা আমরা এভাবে ভাবলাম। আচ্ছা, এবার বাকি ক্যালকুলেশনটা করতে হবে, ওই 3টে ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনটাকে কিভাবে দাঁড় করাতে পারি। লেফট সাইডে আছে অ্যামোনিয়া একটা ইকুয়েশনই তোকে দিচ্ছে, তাহলে এই ইকুয়েশনটাকে তোকে উল্টে লিখতে হবে। এই ইকুয়েশনটাকে উল্টে লিখলে তুই কি লিখবি? 2NH3 উল্টে যাবে, দিয়ে N2 + 3H2, এটা দেখার কিছু ছিল না, 3H2 হলো। এবার যখনই আমি একটা ইকুয়েশনকে উল্টে দেবো, উল্টে দিলে যে নতুন ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা প্যারেন্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি হবে? 1/, উল্টে যাবে। আচ্ছা, এবার NO2 রাইট সাইডে আছে, NO2 বলছি, NO রাইট সাইডে আছে। এই 3টে ইকুয়েশনের মধ্যে NOর সোর্স একজনই, এই 3টে ইকুয়েশনের মধ্যে NOর সোর্স হচ্ছে এই একজনই, তাহলে এই ইকুয়েশনটাকে যেমন আছে তেমনই লিখতে হবে। মাল্টিপ্লিকেশন আমি পরে করছি, আগে লিখি, যেমন আছে তেমনই লিখতে হবে। তাহলে লিখি N2 + O2 থেকে 2NO, বাস ভালো কথা, আমার মেন ইকুয়েশনেও 2NO আছে, এখানেও 2NO মিলে গেছে। আর কি আছে? রাইট সাইডে জল তৈরি হচ্ছে, এই 3টে ইকুয়েশনের মধ্যে ওয়াটার তোকে একজনই প্রোভাইড করছে, এই 3টে ইকুয়েশনের মধ্যে ওয়াটার এই থার্ড ইকুয়েশনই প্রোভাইড করছে, তাহলে সেভাবেই এটাকে লিখি। এবং 3টে জল আছে না, এখানে জল কটা হচ্ছে? একটা, তাহলে থার্ড ইকুয়েশনকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখি। কেন করলাম বোঝা গেছে? কারণ আমার যে ইকুয়েশনটা দাঁড় করাতে চাইছি সেখানে 3টে জল আছে, কিন্তু এ তো একটা জল প্রডিউস করছে। আচ্ছা, আর প্রথমটাকে কিছু মাল্টিপ্লাই করিনি কেন? কারণ এখানে 2 মোল অ্যামোনিয়া, এটাকে উল্টে লিখলে 2 মোল অ্যামোনিয়াই, ঠিকই আছে। অক্সিজেনগুলো দেখবো তারপরে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যেমন আছে লিখি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি লিখবো 3H2 + 3/2 O2, সেখান থেকে 3H2O। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনের কি হবে? সেকেন্ড ইকুয়েশনটাকে তো যেমন আছে তেমন লিখেছি, তাহলে K2। থার্ড ইকুয়েশনটাকে জাস্ট আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নতুন ইকুয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হয়ে যাবে? তার কিউব হয়ে যাবে। এবার এই 3টে ইকুয়েশনকে আমি যদি যোগ করার চেষ্টা করি, যোগ করছি, ঠিক আছে, 3টেকে আমি যোগ করছি, তাহলে NH3 যেমন আছে তেমন আমি বসাই, NH3 যেমন আছে আমি তেমন বসাই, তাহলে 2NH3 এখানে লিখলাম। NH3 তো কোথাও কেটে কুটে যাবে না। হাইড্রোজেনের আমি যদি ক্যালকুলেট, নাইট্রোজেন দেখ, নাইট্রোজেনের ব্যাপারটা দেখ, নাইট্রোজেনের ব্যাপারটা হচ্ছে এইদিকে রিয়াকশনের অপোজিট দিকে আছে, তাহলে কেটে গেল। হাইড্রোজেনে অপোজিট আছে, কেটে গেল। অক্সিজেন একই সাইডে আছে, যোগ হবে, তাহলে 1 + 3/2 কত হয়? 5/2ই হয়। দেখ অটোমেটিক মিলবে বিষয়গুলো, তাই চিন্তার কিছু নেই, কোশ্চেনগুলো সেভাবেই সেট করেছে। 5/2 O2, ও সাইডে কি হলো? ও সাইডে হচ্ছে হাইড্রোজেন তো কেটে গেছে, তাহলে 2NO + 3H2O। এদের তো এটা সেমিকোলন দিয়ে দিতে হবে, যদি বোর্ডসের এক্সাম হয় এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবার আমরা জানি যে ইকুয়েশনকে যোগ করেছি তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এই ফোর্থ ইকুয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমি যদি K4 লিখি, তাহলে এই 3টে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন, যেটা দাঁড়াবে K2 × K3 এর কিউব ডিভাইডেড বাই K1। কোন অপশনে আছে দেখ? K2 × K3 কিউব ডিভাইডেড বাই K1, K3 কিউব K2, এই যে অপশন বি। অপশন বি হচ্ছে K2 × K3 কিউব ডিভাইডেড বাই K1, এটাই।
ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল করলাম, এই যে টাইপগুলো করিয়ে দিলাম, পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেনই তুই পাবি, এর থেকে টাফ কোশ্চেন পাবি না, বরঞ্চ এর থেকে ইজি কোশ্চেনই পাবি, আর টাফ হলে এই লেভেলেরই আসবে। আর যা কোশ্চেন করালাম তুই যদি রিসেন্ট এবছর যে যেই মেন্স হলো যে হলো 25 তারিখ থেকে, যেই মেন্সের কোশ্চেন দেখ বা পুরোনো যেই মেন্সেরও কোশ্চেন দেখ, এখানে যে টাইপের কোশ্চেনগুলো করলাম সেরকম টাইপের যেই মেন্স ডাব্লিউবি যেই যা দেখবি, যে কোনো এন্ট্রান্স এক্সামের কোশ্চেন দেখ এরকম লেভেলেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, তার জন্য আমি বেছে বেছে কিছু কোশ্চেন করালাম, এবং এটা আমি সবাইকে বলছি, আমি না এখানে করিয়ে দিলাম সল্ট এক্সাম্পলগুলো, সল্ট এক্সাম্পলগুলো যদি না করিয়ে দিই, বইগুলো তো সল্ট এক্সাম্পলগুলো করবি না, তাও আমি এখানে 8টা 9টা কোশ্চেন করিয়ে দিলাম, যদি ভিডিও কিছু দেখে কিছু শিখতে পারিস। ঠিক আছে, সেটাই লাভ, এবং এইরকম টাইপেরই আসবে। এবার এখান থেকে যদি কোশ্চেনগুলো বুঝে গিয়ে থাকিস তাহলে নিজেরও কোশ্চেন করতে একটা ইচ্ছা জাগবে। আচ্ছা, যাই হোক, পরের দিনের ক্লাসে আমরা কি করব, পরের দিনের ক্লাসে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের নিউমেরিক্যাল কিছু করব, কারণ এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল না করলে তো কোনো লাভ নেই, এই চ্যাপ্টারগুলো থেকে নিউমেরিক্যালই আসবে। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার করবো, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকি পরের ক্লাসে।